হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজ আমরা যে ভিডিও করতে চলেছি সেটা নতুন বছরের আ উম ১ম ভিডিও হতে চলেছে যেখানে আম আমরা সেল চ্যাপ্টারের যে আমরা টেক্সট পড়িয়েছিলাম এনসিইআরটি থেকে সেখানে আমরা প্রচুর মানে ম্যাক্সিমাম লেভেলের কোয়েশ্চেনস দেখব যে কোয়েশ্চেনসগুলো পরীক্ষায় এসেছে বারবার বা আসতে চলেছে এবং আসবে। আমি এই সেল চ্যাপ্টারটাকে ৩ টা ভাগে ভাগ করেছি। সেখানে কী ভাগে ভাগ করেছি যে একটা প্রথমত অল ওভার সেল নিয়ে যেগুলো ওই আবিষ্কার এগুলো আর তারপরে এটাকে অ্যানিম্যাল সেল এবং প্ল্যান্ট সেল এইরকম দুটো ভাগে আমি ভাগ করেছি। তো অ্যানিম্যাল সেল হলো কোশ্চেন থাকবে এবং প্ল্যান্ট সেল হলো এরকম কোশ্চেন থাকে। তার মানে সেল থেকে আমরা টোটাল ৩টে কোশ্চেন মানে ৩টে ভিডিওতে পাবো। সেখানে আমরা এই 3টে ভিডিওর মাধ্যমে চেষ্টা করব সমস্ত কোশ্চেন্সগুলোকে কভার করা। ঠিক আছে? আর তো নববর্ষ তো বলবো না, বলবো যে ঠিক হ্যাপি নিউ ইয়ার 2026। আশা করি সকলের ইচ্ছাগুলো পূরণ হোক এই বছর এবং তাদের যার যার মনস্কামনা এবং যে চাকরির চেষ্টা সেগুলো সফল হোক এবং যারা যারা হার্ডওয়ার্ক করছো তারা যেন তাদের যে ঠিক রেজাল্ট পায় এটাই আশা করব। চলো ভিডিও শুরু করি, লেটস স্টার্ট। প্রথমত বলা হচ্ছে দ্য টার্ম, এখানে যে কোশ্চেনটা অ্যাকচুয়ালি আমরা শুরু করছি সেটা হলো যে অ্যাকচুয়ালি কালিটা চেঞ্জ করি। যে দ্য টার্ম অফ দ্য সেল ওয়াজ গিভেন বাই, তো সেলের এই তত্ত্বটা কে দিয়েছিলেন, মানে সেলের এই তত্ত্বটা প্রথম দিয়েছিলেন কে? তো সেক্ষেত্রে আমরা জানি যে ঠিক রবার্ট হুক দিয়েছিলেন 1665 সালে। এগুলো তো সম্পূর্ণভাবে আমি বলেছিলাম। রবার্ট হুক বলেছিলেন এবং তিনি প্রথম যে প্ল্যান দিয়েছিলেন সেটা একটা প্ল্যান্ট সেলের একটা কর্ক এবং সেটা ছিল মৃত এক ধরনের কর্ক। অ্যাকচুয়ালি সেই মৃত কর্কের তিনি প্রথম মানে অনুবীক্ষণ যন্ত্রের মাধ্যমে তিনি দেখেছিলেন মৃত কর্ক এরকম ছিল। তো এরকম একটা কর্ক ছিল, কর্কস যে সেলগুলো হয়, ঠিক আছে? তিনি যেটা দেখেছিলেন তিনি অ্যাকচুয়ালি মৃত কর্কক্রোচ দেখেছিলেন, যে ঠিক আছে কর্ক সেল দেখেছিলেন, সেটা হলো 1665 সালে। আর এই সম্পর্কিত তো ওই জীবিত সেল টেলগুলো আমরা কি পড়েছিলাম এগুলো তো আমি আগে আমার ওই সেল চ্যাপ্টারের ভিডিওতে খুব সুন্দর করে ব্যাখ্যা দিয়েছি। আমি ওই ভিডিওর লিঙ্কটা এখানে দিয়ে দেবো। ঠিক আছে, তাহলে চলো পরের কোশ্চেন দেখি। যাই হোক, তারপরে হোয়াট ইজ দ্য সাব ইউনিট অফ দ্য প্রোক্যারিওটিক রাইবোজোম? যে প্রোক্যারিওটিক যে রাইবোজোমগুলো হয় সেক্ষেত্রে তার যে সাব ইউনিটগুলো হয়ে থাকে কী কী উপবিভাগ থাকে? তো আমরা জানি যে ইউক্যারিওটির ক্ষেত্রে 8ts হয়ে থাকে। ইউক্যারিওটিক যে সেল হয় ওদের ক্ষেত্রে রাইবোজোম যেটা হয় সেটাই 8ts হয়। আর প্রোক্যারিওটিক ক্ষেত্রে যেটা রাইবোজোম হয় সেটা 7ts হয়। যেটা 8ts হয় সেটা মোটামুটি 50s এবং 40s হয়ে থাকে। আর যেটা 60s হয় সেটা সম্ভবত যথাক্রমে ওই 50s 40s হয়। আর এটা 60 যথাক্রমে যে এর ভাগগুলো হলো এই যে সাব ইউনিটগুলো যদি আমরা দেখি সেক্ষেত্রে আমরা দেখবো এরকম যে আচ্ছা এখানে একটু চেঞ্জ করি কালিটা। তো মোটামুটি 70sটা ভাগ হচ্ছে 50s আর 30s, আর এইটা ভাগ হয়ে থাকে 80s এর ক্ষেত্রে। এটা অ্যানিম্যালের ক্ষেত্রে মানে এটা ইউক্যারিওটিক ক্ষেত্রে ভাগ হয়ে থাকে, আর এটা ভাগ হচ্ছে যথাক্রমে 70s এর ক্ষেত্রে সাব ইউনিট। এখন তো এর কাজ আমরা জানি ফাংশন, যে রাইবোজোম কী করে থাকে, রাইবোজোম যথাক্রমে প্রোটিন সিনথেসিস করে থাকে, প্রোটিন সিনথেসিস বা সংশ্লেষণে সাহায্য করে থাকে রাইবোজোম। ঠিক আছে, যাই হোক তারপরে কোশ্চেন চলে যাই। নেক্সট কোশ্চেন বলা হচ্ছে হোয়াই ডু প্ল্যান্টস হ্যাভ লো এনার্জি? কেন উদ্ভিদের ক্ষেত্রে কাছে কম শক্তির প্রয়োজন হয়? কারণ উদ্ভিদের অ্যাকচুয়ালি কী হয়ে থাকে, উদ্ভিদ তো এদের তো ম্যাক্সিমামটা যে কোনো একটা প্ল্যান্ট সেলে ম্যাক্সিমামটাই হচ্ছে কি থাকে যেটি ভ্যাকুয়ালস থাকে বা ডেড সেলস থাকে। তো সেই জন্য এদের অপেক্ষাকৃত এনার্জি কম প্রয়োজন হয়। তার মানে অপশানগুলো দেখবো আমরা, বিকজ দে প্রডিউস অক্সিজেন, যে তারা অক্সিজেন উৎপন্ন করে বলে? না, একদম না। বিকজ দে অনলি ইনক্রিজ হাইট? না। বিকজ দে আর লেফট সাফিসিয়েন্ট ইন টার্ম অফ ফুড? সেলফ সাফিসিয়েন্ট, কারণ এরা অ্যাকচুয়ালি দে আর সেলফ সাফিসিয়েন্ট, মানে এরা সবজীব বলে সেই কারণে? না, একদম না। বিকজ দে হ্যাভ লট অফ ডেড সেলস। অ্যান্সার হবে এটা, বিকজ অফ দে হ্যাভ লট অফ ডেড সেলস। যাই হোক তারপরে কোশ্চেন, দ্য সায়েন্টিফিক স্টাডি অফ দ্য সেল ইজ কল্ড, একটা কোষের বৈজ্ঞানিক অধ্যয়নকে কী বলা হয়? তো বলা হয় যে কোনো কোষের বৈজ্ঞানিক অধ্যয়নকে বলা হয় মানে যাকে বলা হয় কোষবিদ্যা বা সাইটোলজি বলা হয়, আর এই যেটা ঠিক এটা হিস্টোলজিটাকে বলা হয় কলাবিদ্যা।
কলা বিদ্যা মানে ওই যে যখন আমরা এটা পড়বো ওই কলা, আর ফিজিওলজি ক্ষেত্রে বলা হয় শারীরবিদ্যা। আর এক্ষেত্রে যথাক্রমে ট্যাক্সোনমিকে বলা হয় ট্যাক্সোনমি, ট্যাক্সোনমিকে বলা হয় বিন্যাস, জীববিন্যাস। যাই হোক, তো পরের চ্যাপ্টার চলে যাই, পরের কোশ্চেন চলে যাই। বলা হয়েছে যে হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ ট্রু অ্যাবাউট দ্য সেল থিওরি, সেল থিওরি সংক্রান্ত কোষতত্ত্ব সম্পর্কিত কোন তথ্যটা ঠিক। তো সেল থিওরি সম্পর্কিত যে তথ্যটা ঠিক সেটা অ্যাকচুয়ালি বলে দ্য সেল থিওরি ডাজ নট অ্যাপ্লাই টু ফাঙ্গি। সেল থিওরি ফাঙ্গিদের ক্ষেত্রে প্রযোজ্য নয়, এটা একদমই ভুল। সেল থিওরি একজনের ক্ষেত্রে প্রয়োজনীয়, সেটা হলো ভাইরাস। ভাইরাস কোনো কোষতত্ত্ব মানে না। এখন কোষতত্ত্বকে আবিষ্কার করেছিলেন স্লেইডেন ও সোয়ান। ওকে, যাই হোক, তারপরে কোশ্চেন বলা হচ্ছে যে হুইচ অফ দ্য ফলোইং ইজ লার্জেস্ট সেল ইন দ্য হিউম্যান বডি। তো সেক্ষেত্রে বলা হচ্ছে যে লার্জেস্ট যদি বলা হয় সেল, তখন যদি বলা হয় লার্জেস্ট সেল তখন তাকে বলা হয় ওভাম। আর যদি বলা হতো যে ঠিক আছে বলা হয় লংগেস্ট সেল, তখন বলা হতো নার্ভ সেল। যাই হোক, তো সেক্ষেত্রে এটা হলো ওভাম, এবং ওভামের ক্ষেত্রে কি হচ্ছে, ওভামকে মোটামুটি আমরা বলে থাকি লার্জেস্ট সেল। ঠিক আছে, ওকে। যাই হোক, তারপরে কোশ্চেন চলে যাই। বলা হচ্ছে হুইচ অফ দ্য ফলোইং সেলুলার কম্পোনেন্ট ইজ নট প্রেজেন্ট ইন দ্য মোস্ট প্রোক্যারিওট। নিচের কোন কোষীয় উপাদানটা বেশিরভাগ প্রোক্যারিওটিকের মধ্যে উপস্থিত থাকে না। তো যে কোন প্রোক্যারিওটটা থাকে না, অ্যাকচুয়ালি বলা হয় যে প্রোক্যারিওটের মধ্যে অ্যাকচুয়ালি যে থাকে না যেটা, সেটা হলো যে বলা হয় নিউক্লিয় পর্দা। তো ইউক্যারিওট আর প্রোক্যারিওটের মধ্যে তো আমরা দেখেছিলাম, ডিফারেন্স দেখেছিলাম। সেখানে মানে ইউক্যারিওটটা অপেক্ষাকৃত উন্নত হয়, আর প্রোক্যারিওট যেগুলো হয় সেগুলো উন্নত হয়। এদের মধ্যে মোটামুটি যে ঠিক নিউক্লিয় পর্দা থাকে না, বাদ বাকি সব কটা। এই যে সাইটোপ্লাজম ইউক্যারিওটে থাকে, প্রোক্যারিওটে থাকে। মানে কারণটা কি? কারণ প্রোক্যারিওট যেটা হয়, প্রোক্যারিওট যে সেল হয়, মানে অ্যাকচুয়ালি সরি, এখানে এটা কিরম বলতে হবে যে প্রোটোপ্লাজম যেটা হয়, প্রোটোপ্লাজমের মধ্যেই থাকে হচ্ছে নিউক্লিয়াস আর সাইটোপ্লাজম। ঠিক আছে, এই সাইটোপ্লাজমের মধ্যে বিভিন্ন অঙ্গাণুগুলো থাকে, যাকে বলে অর্গানালসগুলো। আর নিউক্লিয়াসের মধ্যে এর বিভিন্ন পর্দা, নিউক্লিওলাস, নিউক্লিওজালিকা এগুলো থাকে। এর মধ্যে অ্যাকচুয়ালি প্রোক্যারিওটের মধ্যে এই নিউক্লিও মেমব্রেনটা থাকে না। বাদ বাকি সব অপশনগুলো এদের মধ্যে থাকে। এতে সেল ওয়ালও থাকে, রাইবোজোম থাকে, সাইটোপ্লাজম থাকে, বাট থাকে না যেটা, সেটা হলো এইটা। তারপরে কোশ্চেন, দ্য অনলি সেল অর্গানাল সিন ইন দ্য প্রোক্যারিওটিক সেল ইজ। কোন প্রোক্যারিওটিক মানে বলতে পারছে যে কোন অঙ্গাণুটা প্রোক্যারিওটিক সেলে দেখতে পাওয়া যায়, সেটা কোনটা? সেটা অ্যাকচুয়ালি হলো মাইটোকন্ড্রিয়া, রাইবোজোম, প্লাস্টিড এবং লাইসোজোম। সেক্ষেত্রে কি হবে, বলা হয় রাইবোজোম। রাইবোজোম মোটামুটি এটা প্রোক্যারিওটকে দেখতে পাওয়া যায়, বাদবাকিগুলো দেখতে পাওয়া যায় না। এই লাইসোজোম এটা প্ল্যান্টে দেখা যায়, তার মানে প্ল্যান্ট তো আমাদের ইউক্যারিওটিকের মধ্যে পড়ে। লাইসোজোম, মাইটোকন্ড্রিয়া, যাই হোক, তার মধ্যে তারপরটা বলা হচ্ছে যে হোয়াট ইজ দ্য কনসিডার ফান্ডামেন্টাল স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল ইউনিট। তো ফান্ডামেন্টাল অ্যান্ড ফাংশনাল ইউনিট তো আমাদের সেলই হয়ে থাকে। এটা নিয়ে তো বলতে পারছে যে এটা তো মানে সেলই হয়ে থাকে এটা। যাই হোক, বলা হচ্ছে সেলই হয়ে থাকে। এটা তো অর্গ্যান, সেল থেকে তৈরি হয়, সেল টু মেক অর্গ্যান। এই টিস্যু, যে ঠিক টিস্যু থেকে তৈরি হচ্ছে অর্গ্যান। প্রথমে সেল, টিস্যু, অর্গ্যান, সিস্টেম, ব্যাস, দ্যাটস অল, হয়ে গেল। ঠিক আছে, যাই হোক, তারপরে কোশ্চেন বলা হচ্ছে হুইচ অফ দ্য ফলোইং সেলুলার কম্পোনেন্ট আর নোন অ্যাজ দ্য প্রোটিন ফ্যাক্টরিজ অফ দ্য সেল। বলা হচ্ছে কোষের প্রোটিন কারখানা হিসেবে পরিচিত কে? কোষের প্রোটিন কারখানা হিসেবে পরিচিত কে? বলা হয়েছে যে কোষের প্রোটিন কারখানা হিসেবে পরিচিত রাইবোজোম। রাইবোজোমকে বলা হয় কোষের প্রোটিন ফ্যাক্টরি, মানে তৈরি কারখানা। যেমন যেমন মাইটোকন্ড্রিয়াকে বলা হয় পাওয়ার হাউস অফ দ্য সেল, কোষের শক্তিঘর। তেমনি প্রোটিন কারখানা। আর গোলগি বার্ডসকে বলা হয় প্যাকেজিং, এর কাজ হচ্ছে প্যাকেজিং করা। আর ক্লোরোপ্লাস্ট আমাদের খাদ্য তৈরি করে। যাই হোক, তারপরে কোশ্চেন 11, এটা তো আমরা ওই জাস্ট ব্যাখ্যা দিলাম যে ওই মানে রাইবোজোমকে কীভাবে অ্যাকচুয়ালি রাইবোজোম করে থাকে, আরএনএ থেকে প্রোটিন সংশ্লেষ করে, পেপটাইড। যাই হোক, তারপরে চলে আসছি আমরা 11 দাগেরটা হলো না, হ্যাঁ।
সাম ক্যারেক্টারিস্টিক অফ দ্য প্রোক্যারিওটিক সেল আর দ্য মেনশন বিলো, সিলেক্ট দ্য রং ফ্রম দ্য ওয়ান। বলতো প্রোক্যারিওটিক সেলের কিছু বৈশিষ্ট্য হলে তার মধ্যে কোনটা ভুল, ঠিক আছে, নির্বাচন করো। সেক্ষেত্রে বলে প্রেজেন্স অফ দ্য মেমব্রেন ব্রাউন অর্গানল, 1 নম্বরটাই তো ভুল, বাদ বাকি সব কটা বলতে পারছে যে কারণ এদের মধ্যে সুনির্দিষ্ট নিউক্লিয় পর্দা থাকে না, নিউক্লিয় পর্দা সুনির্দিষ্ট নয়। যাই হোক, তারপরে চলে আসছে এক্সট্রিমলি স্মল সাইজ, এটা তো ঠিক আছে। সিঙ্গেল ক্রোমোজোম, হ্যাঁ সিঙ্গেল ক্রোমোজোম থাকে এবং এর নিউক্লিয় যে জোনটা থাকে তাকে বলা হয় নিউক্লিয়েড, একদম ঠিক আছে। তার মানে অ্যান্সার হবে কোনটা, বলা হচ্ছে এইটা 11 দাগে। তারপরটা চলে আসছে 12 দাগে, হোয়াট আর দ্য কমপ্লেক্স কার্বোহাইড্রেট দ্যাট ফ্রম সেল ওয়াল ইন দ্য প্ল্যান্ট সেল। প্ল্যান্ট সেলের ক্ষেত্রে বলতে কমপ্লেক্স কার্বোহাইড্রেট অ্যাকচুয়ালি তৈরি করে থাকে কে, সেক্ষেত্রে মানে কোন উপাদানটা, মানে কার্বোহাইড্রেটের মানে কমপ্লেক্স কার্বোহাইড্রেট প্ল্যান্ট সেলে যেটা থাকে সেটা অ্যাকচুয়ালি কি হয়ে থাকে, বলা হয় মল্টে, সেলুলোজ, সুক্রোজ আর ল্যাকটোজ, সেক্ষেত্রে বলা হয় সেলুলোজ, সেলুলোজই তৈরি করে এটা। যাই হোক, তারপরে কোশ্চেন চলে আসছে, বলা হয় 13 দাগের, হোয়াই ডু প্ল্যান্ট সেলস হ্যাভ সেল ওয়াল, গাছের কোষ প্রাচীর থাকে কেন, কারণ দে ডু নট হ্যাভ সেল মেমব্রেন, একদমই ভুল কথা, কারণ এদের সেল মেমব্রেনও থাকে, গাছের ক্ষেত্রে যে ঠিক দুটোই থাকে। ওকে, তারপরে চল দে রিকোয়ার্ড ফর দ্য ফটোসিনথেসিস, না তার জন্য না। দে আর লিভিং বিংস, যেহেতু তারা সজীব হয় সেই জন্য সেল ওয়াল থাকে মানে কোষপ্রাচীর থাকে। দে প্রোটেক্ট দ্য প্ল্যান্ট ফ্রম দ্য ভেরিয়াস এনভায়রনমেন্ট ফ্যাক্টর, অ্যাকচুয়াল কারণ হচ্ছে এইটা, উদ্ভিদ গাছকে বিভিন্ন ফ্যাক্টর থেকে রক্ষা করতে সাহায্য করে থাকে, কোনটা, সেটা হলো প্ল্যান্ট সেল ওয়াল। ওকে, তাই যাই হোক, তারপরে কোশ্চেন, দ্য নিউক্লিয়াস অফ এ সেল ইজ সারাউন্ডেড বাই এ জেলি লাইক সাবস্টেন্স, যেটা নিউক্লিয়াস আছে সেটা এক ধরনের জেলি লাইক সাবস্টেন্সের দ্বারা আবৃত থাকে, সেটাকে কি বলা হয়, সাইটোপ্লাজম, ডেলটয়েড, স্টোমাটা আর সেল মেমব্রেন। সেক্ষেত্রে বলা হয় কি, বলা হয় সাইটোপ্লাজম। নিউক্লিয়াস বলতে পারছে যে ওই টোটালি সাইটোপ্লাজমের মধ্যে আবৃত থাকে, ঠিক আছে, তো প্রোটোপ্লাজমের মধ্যে, সেই জন্য একে বলা হয় কি সাইটোপ্লাজম। যাই হোক, তারপরে কোশ্চেন হয়ে যাচ্ছে, বলে যে হু কয়েন্ড দ্য টার্ম অফ দ্য ফটোসিনথেসিস, তো ফটোসিনথেসিসের এই যে শব্দটা, এই ফটোসিনথেসিস করতে পারছি যেটাকে বলা হয় প্রোটোপ্লাজম, প্রোটোপ্লাজমের শব্দটা অ্যাকচুয়ালি উদ্ভাবন করেছিলেন বা প্রথম ব্যবহার করেছিলেন কি, বলা হয় জোহান পার্কেনজি প্রথম প্রোটোপ্লাজম শব্দটা ব্যবহার করেছিলেন, আর রবার্ট হুক সেল আবিষ্কার করেছিলেন। যাই হোক, তারপরে চলে আসছে, বলা হচ্ছে এই যে একটা ধরো এটা এটা একটা সাইটোপ্লাজম, এই টোটালটাকে বলা হয় প্রোটোপ্লাজম, এর মধ্যে রয়েছে যে ঠিক নিউক্লিয়াস এর মধ্যে রয়েছে যে এটা হলো নিউক্লিয়াস, এর মধ্যে এটা মেমব্রেন, এই রাইবোজোম, গোলগি বডি, মাইটোকন্ড্রিয়া, সেল মেমব্রেন এই রয়েছে আর কি। যাই হোক, তারপরে চলে আসছে আমরা, বলে হুইচ অফ দ্য ফলোইং ইজ এ সেল কল দ্য পাওয়ার হাউস অফ দ্য সেল, বলতে বললাম মাইটোকন্ড্রিয়াকে বলা হয় পাওয়ার হাউস অফ দ্য সেল। সেক্ষেত্রে আমরা একটুখানি জাস্ট ছবি দেখবো, সেখানে এটা দেখছি গ্রানুয়ালস, এইগুলোকে বলা হয় গ্রানুয়ালস, এইটাকে বলা হয় রাইবোজোমস, এটাকে বলা হয় ক্রিস্টি মানে আঙুলের মতো পর্দক বিশিষ্ট, এখানে বিভিন্ন ধরনের এবং ইন্টার মেমব্রেনাল স্পেস এইগুলো, এটাকে বলা হয় ম্যাট্রিক্স বা ধাত্র, আর এটিপি সিনথেসাইজ পার্টিকেলস হয়ে থাকে এই জায়গাটা। এক্ষেত্রে বলা হলো যে এই মাইটোকন্ড্রিয়া একটা স্ট্রাকচার দেখানো যায়। তারপরে কোশ্চেন 17টা, লিপিড মলিকুল ইন দ্য সেল আর সিনথেসাইজ বাই, তো সেক্ষেত্রে আমরা জানি যে যখনই রাইবোজোম থাকলে কোনো এন্ডোপ্লাজমিক জালিকায়, ধরো এন্ডোপ্লাজমিক জালিকা আছে, যদি এখানে রাইবোজোম যেগুলো আছে, এই যে একে বলা হয় যে রাফ, এখানে এই যে বটি থাকছে এগুলোকে বলা হয় রাফ এন্ডোপ্লাজমিক জালিকা। ওকে, আমি একটু লাল কালি দিই, সেক্ষেত্রে এটাকে বলা হচ্ছে রাফ এন্ডোপ্লাজমিক জালিকা। এখানে কি হবে, এখানে যেরকমই হবে প্রোটিন সিনথেসিস, এই জায়গাটাতে হবে প্রোটিন সিনথেসিস, আর যেখানে মোটামুটি রাইবোজোম নেই তাকে বলা হয় স্মুথ এন্ডোপ্লাজমিক জালিকা। এখানে হবে কি, এখানে হবে ওই ফ্যাট এবং লিপিড মলিকুলের সিনথেসিস হবে, ঠিক আছে, তার মানে কোথায় হবে, লিপিড অ্যান্ড ফ্যাটে, বলা হয় স্মুথ এন্ডোপ্লাজমিক জালিকাতে। 17 দেখ। তারপরে কোশ্চেনটা বলা হচ্ছে কি, হুইচ অফ দ্য ফলোয়িং অর্গানাল ইজ রেসপন্সিবল ফর দ্য ট্রান্সপোর্ট, মডিফিকেশন, প্যাকেজিং প্রোটিন লিপিড ইন্টু দ্য ভেসিকলস, ওই যে যখনই প্যাকেজিংয়ের ব্যাপার চলে আসবে তখনই চলে আসবে কে, বলা হয় গোলগি বডিস হয়ে যাবে তখন প্যাকেজিংয়ের কাজ, সমস্ত প্যাকেজিংয়ের কাজ করে থাকে, এবং এর মধ্যে প্রোটিন সংশ্লেষ, পরিবর্তন, এই যে বললাম যে প্রোটিন অ্যান্ড লিপিড ভেসিকলস প্যাকেজিং মডিফিকেশনে সাহায্য করে থাকে। তো অ্যাকচুয়ালি এই যে এটা চলে আসছে আমাদের গোলগি অ্যাপারেটাসে বিভিন্ন পার্টগুলো দেখানো হয়েছে। তো এখানে রয়েছে সিস্টার্নি রয়েছে, যে এখানে রয়েছে সিস্টার্নি বলা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, আর এই জাস্ট তলায় থাকে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, জাস্ট তলায় থাকে গোলগি বডি, এবং এখানে এই সিস্টার্নি প্রবর্ধক, তারপরে এই ভেসিকলস থাকছে, বিভিন্ন ধরনের সেক্রেটারি মানে বিভিন্ন ধরনের ক্ষরণের যন্ত্র বা ক্ষরণের টিবিউলস থাকে,
এইসব জায়গায় যে ঠিক নিউলি ফর্ম ভেসিকলস এক জায়গায়, এগুলো পুরাতন, এগুলো যে ঠিক নতুন ধরনের ভেসিকল, একটা পাইপের মতো দেখতে হয়। আর এই যে উপাদানগুলো, এর কাজই হলো এখানে অ্যাকচুয়ালি এর যে ঠিক লোকেশনটা কোথায় থাকে অনেক সময় কোশ্চেন পড়ে, সবসময় যেন এন্ডোপ্লাজমিক জালিকার কাছাকাছি থাকবে, এন্ডোপ্লাজমিক জালিকার বিলো থাকবে সবসময়। আর এন্ডোপ্লাজমিক জালিকা ম্যাক্সিমাম টাইমটা ওই যে ঠিক নিউক্লিয়াসের গায়ে এরকম থাকে। যাই হোক, তারপরে কোশ্চেন চলে যাই, যেখানে বলা হচ্ছে যে কালিটা চেঞ্জ করি, যাই হোক, বলা হচ্ছে হুইচ অফ দ্য ফলোইং অর্গান ইজ অলসো কল দ্য সুইসাইড ব্যাগ। তো সুইসাইড ব্যাগ কাকে বলা হয়, সেক্ষেত্রে বলা হয় লাইসোজোমকে বলা হয়। এখন কেন বলা হয় লাইসোজোমে এক ধরনের ওই এনজাইম থাকে, যেটা অ্যাকচুয়ালি সুইসাইড ব্যাগ হিসেবে কাজ করে, এবং এর এনজাইমগুলো মোটামুটি প্লাজমা মেমব্রেনের মধ্যে এরকম এনজাইম থাকে। এনজাইমগুলো মোটামুটি সুইসাইড ব্যাগ হিসেবে কাজ করতে সাহায্য, মানে এদেরকে মানে কোনো জিনিস পচনে সাহায্য করে থাকে সেই জন্য। যাই হোক, তারপরে কোশ্চেন চলে আসছে হুইচ অফ দ্য সেল অর্গান ডিটক্সিফাই টক্সিন অ্যান্ড দ্য ড্রাগস। যে কোনো টক্সিন বা এগুলোকে, বিষকে যে ঠিক নির্বিষ করতে কোন ধরনের অঙ্গাণু কাজে লেগে থাকে, সেক্ষেত্রে কোনটা কাজে লাগে, সেটা হলো এন্ডোপ্লাজমিক জালিকা। তো ডিটক্সিফাই করতে সাহায্য করে কি, এন্ডোপ্লাজমিক জালিকা সাহায্য করে থাকে সেক্ষেত্রে, ঠিক আছে। তো এন্ডোপ্লাজমিক জালিকা সাহায্য করে থাকে এই যে যেমন হয় ইয়ারের ক্ষেত্রে ওই যেটা স্মুথ আর রাফ হয়ে থাকে, যেখানে এন্ডোপ্লাজমিক জালিকা থাকে তাকে বলা হয় স্মুথ, আর যেখানে যেখানে থাকে তাকে বলা হয় রাফ, আর যেটা থাকে না তাকে বলা হয় যে এই যে যেখানে রাইবোজোম থাকে তাকে বলা হয় রাফ, আর যেখানে থাকে না তাকে বলা হয় স্মুথ। রাফটা কী করে থাকে, প্রোটিন সিনথেসিস করে থাকে, আর ডিটক্সিফাই করে থাকে এইগুলো। যাই হোক, তারপরে কোশ্চেন বল 21 হোয়ার আর দ্য ওয়েস্ট প্রোডাক্ট আর স্টোর্ড উইদিন দ্য প্ল্যান্ট সেলস। প্ল্যান্ট সেলের মধ্যে কোথায় অ্যাকচুয়ালি ওয়েস্ট প্রোডাক্টগুলো, যেগুলো বর্জ্য পদার্থগুলো সঞ্চিত, সেটা ভ্যাকুয়াল সেটা কোথায় হবে, সেক্ষেত্রে আমরা যদি দেখি একটা প্ল্যান্ট সেলকে, একটা প্ল্যান্ট সেলে ম্যাক্সিমাম স্থানটাই দখল করে থাকে কি, তাহলে যে ঠিক ভ্যাকুয়ালস, এবং সেখানে বর্জ্য পদার্থগুলো মোটামুটি সেখানে এসে জমা হয়। তো ভ্যাকুয়ালসের মধ্যে সব থেকে মানে ভ্যাকুয়ালসের মধ্যে সমস্ত এর বর্জ্য পদার্থগুলো এসে জমা হয়, ঠিক আছে। যাই হোক, তারপরে কোশ্চেন চলে যাই, বলা হচ্ছে যে হুইচ অফ দ্য ফলোয়িং আর দ্য সেলুলার স্ট্রাকচার রেসপন্সিবল ফর দ্য যেটি প্রোটিন সিনথেসিস। সেক্ষেত্রে কী হয়, প্রোটিন সিনথেসিসের জন্য হয়ে থাকে রাইবোজোম অ্যাকচুয়ালি প্রোটিন সিনথেসিস করে থাকে, এবং এই যে বিভিন্ন পার্ট আছে, বিভিন্ন পার্ট থেকে মোটামুটি অ্যামাইনো অ্যাসিডগুলোকে ট্রান্সফার আরএনএ সংগ্রহ করে এখানে এই বিভিন্ন কোডিংয়ের মাধ্যমে এগুলো প্রোটিন সিনথেসিস করে থাকে। যাই হোক, তারপরে চলে আসছে, বলা হয় পরের কোশ্চেন হুইচ অফ দ্য ফলোইং ফাউন্ড ইন দ্য প্ল্যান্ট সেল। প্ল্যান্ট সেলের ক্ষেত্রে পাওয়া যায় কোনটা, সেক্ষেত্রে প্ল্যান্ট সেলে তো এর মধ্যে গোলগি বডি, মাইটোকন্ড্রিয়া অনলি ফাউন্ড ইন প্ল্যান্ট সেল। শুধুমাত্র প্ল্যান্ট সেলে পাওয়া যায় কোনটা, সেটা প্লাস্টিড পাওয়া যায়। প্লাস্টিডকে বলা হয় এখানে ওই যে ঠিক ক্লোরোপ্লাস্ট থাকে এর মধ্যে। তো এটাই মাধ্যমেই তো অ্যাকচুয়ালি বিভিন্ন ওই সংঘগুলো, মানে বিভিন্ন যে ওই সবজ উদ্ভিদ খাদ্য তৈরি করে। যাই হোক, এটার ক্ষেত্রে বাংলা ট্রান্সলেশন করা হয়নি। বলা হচ্ছে যে ক্লোরোফিল পিগমেন্ট ইজ প্রেজেন্ট হুইচ অফ দ্য ফলোইং কম্পাউন্ড অফ দ্য সেল। অ্যাকচুয়ালি ক্লোরোফিল পিগমেন্ট কোথায় থাকে, সেক্ষেত্রে থাকে যে ঠিক ক্লোরোপ্লাস্টে থাকে, সেই জন্যই বলা হয় তো ক্লোরোপ্লাস্টে। এবার তারপরে কোশ্চেন বলা হচ্ছে হোয়াট আর দ্য কালারলেস প্লাস্টিড, মানে এর মধ্যে কালারলেস বর্ণহীন প্লাস্টিড কোনটাকে বলা হয়। বর্ণহীন প্লাস্টিড বলা হয় একটাকে, সেটাকে বলা হয় লিউকোপ্লাস্ট। এখন যদি আমরা এর ছবিটা দেখি, সেক্ষেত্রে দেখবো লিউকোপ্লাস্ট মোটামুটি বর্ণহীন হয়ে থাকে, সাদা কালারের হয়ে থাকে। একে আবার তিনটা ভাগে ভাগ করা হয়, মোটামুটি এই অ্যামাইলোপ্লাস্ট, ইলাইওপ্লাস্ট এবং প্রোটিনোপ্লাস্ট, ঠিক আছে। এগুলো মোটামুটি বর্ণহীন প্লাস্টিক হয়ে থাকে। বাদ বাকি সব কটাই কিন্তু অ্যাপিকোপ্লাস্ট থেকে শুরু করে সবাই কিন্তু রঙিন, মানে কেউ না কোনো কালার যুক্ত হয়ে থাকে। তারপরে কোশ্চেন হুইচ অফ দ্য ফলোইং প্ল্যান্ট স্টোরস স্টার্চ, প্রোটিন অ্যান্ড দ্য অয়েল গ্র্যানুলস ইন দ্য সেল। তো কোন ধরনের অ্যাকচুয়ালি প্ল্যান্ট, মানে উদ্ভিদের মোটামুটি কোন কোষেতে এই স্টার্চ, প্রোটিন এবং অয়েল গ্র্যানুলসগুলো সঞ্চিত হয়ে থাকে, সেক্ষেত্রে যদি বলা হয়, সেক্ষেত্রে ওই বলা হবে যে লিউকোপ্লাস্ট। এর কাজই হল, যেহেতু এটা বর্ণহীন এক ধরনের প্লাস্টিক হয়, এর কাজই হলো মোটামুটি এই স্টোরেজ হিসেবে কাজ করে। ভ্যাকুয়াল ছাড়াও এও কিন্তু স্টোর করে, ঠিক আছে। তারপরে কোশ্চেন বলা হচ্ছে ক্লোরোফিল পিগমেন্ট প্রেজেন্ট ইন দ্য হুইচ অফ দ্য ফলোইং কম্পাউন্ড অফ দ্য সেল। ক্লোরোফিল পিগমেন্ট কোষের অ্যাকচুয়ালি কোথায়, এটা অ্যাকচুয়ালি হবে কোষের নিয়মিত কোন উপাদানে সব, মানে পিগমেন্ট কোন উপাদান, অ্যাকচুয়ালি ক্লোরোফিল পিগমেন্ট থাকে ক্লোরোপ্লাস্টে, তাছাড়া আবার কোথায় হবে। সেক্ষেত্রে যদি আমরা ছবি দেখি, এখানে ছবি দেখবো যে ক্লোরোফিল পিগমেন্ট মোটামুটি এটা ওই যে গ্রানাস্ট্রোমা রয়েছে, এর ওই যে আলোক দশা অন্ধকার দশা হয়, লাইট ফেজটা হয় গ্রানাতে, আলোক দশা হয় গ্রানাতে, আর বলতে হবে যে অন্ধকার দশা যেটা, সেটা হয় স্ট্রোমাতে। তারপরে কোশ্চেন অর্গানাল উইদাউট দ্য মেমব্রেন ছাড়া, মানে পর্দা ছাড়া যে অর্গানালগুলো থাকে তার মধ্যে সেটা কোনটা। তো বলতে হবে যে সবকটাই পর্দাযুক্ত। এর মধ্যে রাইবোজোম একমাত্র পর্দাবিহীন হয়ে থাকে। এটা পর্দাবিহীন হয়ে থাকে, এবং এর মোটামুটি ওই রাইবোজোমের বিভিন্ন পার্ট থাকে। রাইবোজোম প্রোটিন সিনথেসিস করে থাকে, ট্রান্সফার আরএনএকে নিয়ে মোটামুটি তাকে ওই বিভিন্ন কোডিংয়ের মাধ্যমে অ্যামাইনো অ্যাসিডগুলোকে পেপটাইড বন্ড ফর্ম তৈরি করে, প্রোটিনের চেন তৈরি করে, সেখান থেকে এমআরএনএ তৈরি করা যায়। তারপরে কোশ্চেন হোয়াট ইজ দ্য প্রসেস অফ দ্য সেল সিঙ্কিং
অ্যান্ড সেপারেটিং ফ্রম দ্য সেল ওয়াল ডিউ টু দ্য ল্যাক অফ দ্য ওয়াটার। যখন মানে জলের অভাবে, পানি লিখেছে নাকি এটা, তো যাই হোক, জলের অভাবে কোষের জল হবে, জলের অভাবে কোষে সংকুচিত হওয়া এবং কোষপ্রাচীর থেকে আলাদা হওয়ার যে প্রক্রিয়া তাকে কি বলা হয়? সেক্ষেত্রে যখন জলের অভাবে যখন হবে তখন তাকে বলা হয় প্লাজমোলাইসিস, মানে বিচ্ছিন্ন হয়। আর যখন জলের যখন ওটা ফুলে উঠবে তখন তাকে বলা হয় ডিপ্লাজমোলাইসিস। এখন এই ব্যাপারটাকেই বোঝাই এখানে। প্রথমত এখানে আমরা 3 ধরনের দ্রবণের ব্যাপার দেখছি। সেক্ষেত্রে কি কি আছে? একটা হলো হাইপোটোনিক, যার মধ্যে জল যে ঠিক প্রবেশ করে তার জন্য ফুলে ওঠে, এটাকে বলা হয় ডিপ্লাজমোলাইসিস। হাইপোটোনিক মানে কি? বাইরে দ্রবণের ঘনত্ব বেশি, বাইরে থেকে ভিতরে ঢুকছে জল, ঠিক আছে? তখন কি হচ্ছে? হাইপোটোনিক হচ্ছে, কোষ ফুলে ওঠে স্বাভাবিকভাবে যেহেতু জল এন্ট্রি করছে। আর যখন জল বেরিয়ে যাবে, জল এবং এর মধ্যে আইসোটোনিক মানে সম হবে, বাইরে এবং ভিতরের মধ্যে ইকুয়াল রয়েছে। আর ভিতর থেকে যখন জল বাইরে বেরিয়ে যাবে তখন কি হবে? হাইপারটনিক, ভিতরের ঘনত্ব বেশি, বাইরের ঘনত্ব কম, সেই জন্য কি হবে? জলটা সেক্ষেত্রে বলা হয় শুকিয়ে যায়, সেক্ষেত্রে প্লাজমোলাইসিস। এইটা প্লাজমোলাইসিস, আর এইটা ডিপ্লাজমোলাইসিস, এটা হলো প্লাজমোলাইসিস। আর এই কন্ডিশনটা কি হয়? এটা ওই যে স্যালাইন যে ওয়াটার বোতলগুলো হয়, সেক্ষেত্রে এই ব্যালেন্সটা থাকে। যদি এরকম ব্যালেন্স না থাকতো, আইসোটোনিক না হতো শরীরের সাথে, আর সেক্ষেত্রে কিন্তু মানুষ মারা যেত, ঠিক আছে? ওই জন্য অনেক সময় এই প্রবলেমগুলো দেখা যায়, অনেক ভুলভাল এতে মেডিসিন প্রবলেমের জন্য হয়ে থাকে। যাই হোক, তারপরে কোশ্চেনটা কি বলা হচ্ছে? যে 30-এর দাগের কোশ্চেন বলা হচ্ছে, হোয়াট টাইপ অফ দ্য সেল ডিভিশন ইউজ টু রিপেয়ার দ্য ইনজুরি ইন দ্য বডি? তো স্বাভাবিকভাবে ইনজুরি ক্ষেত্রে নিশ্চয়ই মিওসিস লাগবে না। মিওসিসটা লাগে কোথায়? মিওসিস লাগে প্রজননের ক্ষেত্রে, ঠিক আছে? সেক্ষেত্রে বলা হয় মাইটোসিস। মাইটোসিস সেল ডিভিশনের ক্ষেত্রে লিখে থাকে, সেক্ষেত্রে বলা মাইটোসিস সেল ডিভিশনের ক্ষেত্রে কি হয়? যে কোষের আমাদের যদি কোথাও কেটে যায়, ছিঁড়ে যায়, সেগুলো সেল ডিভিশনের মাধ্যমে, এই মাইটোসিস সেল ডিভিশনের মাধ্যমে সেগুলো অ্যাকচুয়ালি চেঞ্জ হয়ে থাকে। যাই হোক, তারপরে কোশ্চেন, হুইচ অফ দ্য সেল অর্গানিক কল দ্য মাস্টার অফ দ্য সেল? সেক্ষেত্রে বলা হয় কাকে? বলা হয় নিউক্লিয়াসকে বলা হয় মাস্টার অফ দ্য সেল। কেন বলা হয় নিউক্লিয়াসকে মাস্টার অফ দ্য সেল বলা হয়? এবং আবিষ্কার করেছিলেন কি? রবার্ট ব্রাউন। তার জন্য তিনি নোবেলও পেয়েছিলেন। যাই হোক, তারপরে কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং সেল অর্গানুল ডাস নট কন্টেন ডিএনএ? এক্ষেত্রে কোন কোষ অঙ্গে যেটি ডিএনএ থাকে না? তো মাইটোকন্ড্রিয়া, নিউক্লিয়াস, ক্লোরোপ্লাস্ট সবকটা থাকে, কিন্তু লাইসোজোমে থাকে না, কারণ লাইসোজোম অ্যাকচুয়ালি আত্মঘাতী থলি হিসেবে কাজ করে, একে বলা সুইসাইডাল ব্যাগ। তারপরে কোশ্চেন কি বলা হচ্ছে? হুইচ সায়েন্টিস্ট সেড দ্যাট দ্য স্ট্রাকচার অফ দ্য ডিএনএ ইজ ডাবল হেলিক্যাল? কোন বৈজ্ঞানিক বলেছেন ডিএনএ কাঠামো দ্বৈত হেলিক্যাল? ডাবল হেলিক্যাল করেছিলেন ওয়াটসন ক্রিক, তার জন্য নোবেলও পেয়েছিলেন। যাই হোক, তারপরে কোশ্চেন, দ্য স্মলেস্ট ইউনিট অফ দ্য নিউক্লিক অ্যাসিড? সেক্ষেত্রে যে কোনো নিউক্লিক অ্যাসিডের সবথেকে ছোট একক কী হয়ে থাকে? নিউক্লিক অ্যাসিড যেটা হয়, অ্যাক্টিভ প্রোটিন সিনথেসিসের সময় যেগুলো কাজে লাগে, এই নিউক্লিক অ্যাসিডের সব থেকে ছোট এককে বলা হয় নিউক্লিওটাইড। এখন এটা কি করে তৈরি হয়? সেক্ষেত্রে হোয়াট ইজ দ্য মেড অফ দ্য ডিএনএ এবং প্রোটিন সিনথেসিস, ডিএনএ এবং প্রোটিনকে একসাথে বলা হয় হোয়াট ইজ মেড অফ ডিএনএ অ্যান্ড প্রোটিন কল্ড হিস্টোন? বলো, জিএনএ এবং হিস্টোন প্রোটিন দিয়ে তৈরি কোন উপাদানকে বলা হয়? সেক্ষেত্রে বলা হয় যে ডিএনএ এবং হিস্টোন প্রোটিন দিয়ে তৈরি হয় কোনটা? সেক্ষেত্রে বলা হয় ক্রোমোজোমই অ্যাকচুয়ালি ডিএনএ এবং হিস্টোন প্রোটিন দিয়ে তৈরি হয়। যাই হোক, তারপরে কোশ্চেন চলে যাই। এই যে জিএনএ স্ট্রাকচার দেখানো হয়েছে এবং এটা হিস্টোন প্রোটিন এবং এ দিয়ে তৈরি। এর মধ্যে হচ্ছে গিয়ে বেস পেয়ার যেগুলো থাকে, জি এর সাথে জি ট্রিপল বন্ড সি, এ ডাবল বন্ড টি, ট্রিপল বন্ড সি, এ ডাবল বন্ড সি। যাই হোক, জিটি এটি, গুয়ানিন, সাইটোকাইনিন, অ্যাডেনিন, থাইমিন, এরকম থাকে ডিএনএর ক্ষেত্রে। আর এখানে আরএনএর ক্ষেত্রে থাইমিনের পরিবর্তে থাকে ইউরাসিল। যাই হোক, তারপরে এটা থাকে কোথায়? এটা ডিএনএ ক্ষেত্রে থাকে এ ডাবল বন্ড টি, জি ট্রিপল বন্ড সি। আর এখানে জি ট্রিপল বন্ড সি, এ ডাবল বন্ড ইউ, এটা থাকে কার ক্ষেত্রে? আরএনএর ক্ষেত্রে স্ট্রাকচার। যাই হোক, তারপরে কোশ্চেন চলে যাই। ফুল ফর্ম অফ দ্য ডিএনএর পূর্ণ যা হয় ডিঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিড, যেখানে হবে, এখানে মনে হয় দুটো হয়ে গেছে, ডিঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিড, দুটো বানান না, এটা ডাইঅক্সি, এটা হবে ডিঅক্সি, অ্যান্সার হবে এটা ডিএনএ। তো ডিএনএর ক্ষেত্রে মোটামুটি যেটা হয়ে থাকে সেটা কি? ডিফারেন্স বিটুইন আরএনএ ডিএনএ, ওই যে নিউক্লিয় যে বেসগুলো থাকে, ইউরাসিল, সাইটোসিন থাকে, অ্যাডেনিন, গুয়ানিন থাকে, এই যে। আর এখানে থাইমিন, সাইটোসিন, অ্যাডেনিন আর গুয়ানিন থাকে, ঠিক আছে? ওর পরিবর্তে, ওই থাইমিনের পরিবর্তে জাস্ট ইউরাসিলটা থাকে।
তারপরে কোশ্চেন চলে যায়, বলা হয় নিউক্লিওটাইড ইজ মেড অফ, যেটা আমাদের নিউক্লিক অ্যাসিডের যে গঠন হয় তা সেটা অ্যাকচুয়ালি বেস কী দিয়ে তৈরি হয়ে থাকে, যে ঠিক নিউক্লিওটাইড মেড অফ বলা হয় যে সুগার, পেন্টোজ সুগার, নাইট্রোজেন বেস এবং ফসফেট নিয়ে তৈরি হয়। সেক্ষেত্রে এই যদি আমরা স্ট্রাকচার দেখি, মোটামুটি একটা নাইট্রোজেন বেস থাকে, তাতে পেন্টোজ সুগার থাকে, তার সাথে এটাকে বলা হয় নিউক্লিওসাইড। আচ্ছা, এটাকে বলা হয় নিউক্লিওসাইড। নিউক্লিওসাইডের সঙ্গে যখন ফসফেট যুক্ত হবে তখন সেটা হয়ে থাকবে নিউক্লিওটাইড। এরপর এরা চেন শৃঙ্খলের মাধ্যমে নিউক্লিক অ্যাসিড তৈরি করে থাকে, ঠিক আছে। এরমভাবে মোটামুটি তৈরি হয়। এটা পেন্টেজ সুগার, মানে 5টা কার্বনযুক্ত সুগার, 5টা কার্বন আছে, 1 2 3 4 5, তার সাথে যুক্ত হচ্ছে ফসফেট। যখনই ফসফেট যুক্ত হবে তখনই তৈরি হবে কি, নিউক্লিওটাইড। যাই হোক, তারপরে কোশ্চেন বলা হচ্ছে হুইচ অফ দ্য ফলোইং ইজ নট দ্য নাইট্রোজেন বেস অফ দ্য ডিএনএ। ডিএনএ নাইট্রোজেন বেস নয় কোনটা? ডিএনএর ক্ষেত্রে কখনো ইউরাসিল থাকে না। ওই যে বললাম ডিএনএর ক্ষেত্রে কখনো ইউরাসিল থাকবে না। ডিএনএ ক্ষেত্রে থাকবে কে? ডিএনএ ক্ষেত্রে মোটামুটি থাকবে এ, অ্যাডেনিন, থাইমিন, গুয়ানিন আর সাইটোসিন। এটা থাকবে ডিএনএর। এটিজিসি এরা মনে রাখলেও হয়ে যাবে, বা এরকম মনে রাখতে পারো এসিটিজি, এসিজিটি, এরাও মনে রাখলে হয়, বা এটিজিসি মনে রাখলে হয়ে যায়। মোটামুটি ইউরাসিলটা থাকবে আরএনএতে, ব্যাস। এবং ইউরাসিল কার পরিবর্তে থাকবে? থাইমিনের পরিবর্তে থাকবে, ঠিক আছে, ব্যাস। তারপরে কোশ্চেন, মানে থাইমিনের পরিবর্তে থাকবে ইউরাসিল, এটা ডিএনএতে থাকবে থাইমিন, আর আরএনএতে থাকবে ইউরাসিল। আরএনএতে যেমন হচ্ছে কি থাইমিন থাকে না, ডিএনএতে তেমন হচ্ছে ইউরাসিল থাকে না। যাই হোক, তারপরে কোশ্চেন, ইফ সাইটোসিন ইজ রিলেটেড টু দ্য গুয়ানিন দেন দ্য অ্যাডেনিন ইজ রিলেটেড টু। সাইটোসিনের সাথে কে থাকে? গুয়ানিন। তাহলে অ্যাডেনিনের সাথে কে থাকবে? নয় থাইমিন হবে অর ইউরাসিল হবে। তাহলে এখানে যে থাকবে অ্যাকচুয়ালি কে আছে এখানে? সাইটোসিনের সাথে অ্যাডেনিনের সাথে কে থাকবে? থাইমিন হবে, অ্যান্সার হবে। যদি এখানে থাইমিন না থাকতো তাহলে হতো কে? ইউরাসিল হতো, তখন সেটা ইউরাসিল। তার মানে এটা অ্যাকচুয়ালি ডিএনএ স্ট্রাকচারের। যদি থাকতো এখানে ইউরাসিল তাহলে হয়ে যেত কে? আরএনএ স্ট্রাকচার। যাই হোক, লেন্থ অফ দ্য হেলিক্স অফ দ্য ডিএনএ যে হেলিক্সটা হয় তার অ্যাকচুয়ালি লেন্থটা কত হয়? 3.4 ন্যানোমিটার। এখন এই ন্যানোমিটারের মান কত হয়? 1 ন্যানোমিটারের মান হয় 10⁻⁹ মিটার। 1 অ্যাংস্ট্রমের মান হয় 10⁻⁻10 মিটার। যাই হোক, সেক্ষেত্রে এই যে ন্যানোমিটারের স্ট্রাকচার দেখানো হচ্ছে, বলা হচ্ছে এই যে ন্যানোমিটারের ক্ষেত্রে এই যে ডিস্টেন্স মোটামুটি যে ঠিক 3.4 ন্যানোমিটার হয়ে থাকে, এবং 3.4 ন্যানোমিটার হয় এরকম স্ট্রাকচার। এদের মধ্যে ওই একটা হেলিক্স স্ট্রাকচার, একটা যে প্যাঁচ হয়, এই প্যাঁচ থেকে এই প্যাঁচের মধ্যে মিনিমাম ডিস্টেন্স হয় প্রতিটা প্যাঁচের মধ্যে। আর এই যে একটা প্যাঁচের মধ্যে, একটা প্যাঁচের মানে দুটো প্যাঁচের মধ্যে, এই যে একটা প্যাঁচ, এই একটা প্যাঁচ, ঠিক আছে, দুটো প্যাঁচের মধ্যে ডিস্টেন্স হয় 3.4 ন্যানোমিটার। একটা প্যাঁচের মধ্যে এদের ডিস্টেন্স হয় 0.34 ন্যানোমিটার। এখানে কিন্তু বলা আছে হেলিক্স ডিএনএ, এই একটা বাঁক থেকে একটা বাঁক, এটাকেই বলা হয় হেলিক্স স্ট্রাকচার। সেই জন্যই হচ্ছে ব্যাপারটাকে 3.4 ন্যানোমিটার। ওকে, এই যে ফসফেট থাকছে তার সাথে কার্বন সুগার নিয়ে তৈরি হচ্ছে নিউক্লিওটাইড। যাই হোক, তারপরে চলে আসছি কি, অ্যাকচুয়ালি সেটাকে কোশ্চেন যেখানে বলা হচ্ছে যে অল অ্যাক্টিভিটি ইনসাইড দ্য সেল অ্যান্ড দ্য ইন্টারাকশন অফ দ্য সেল উইথ ইটস এনভায়রনমেন্ট আর পসিবল ডিউ টু দ্য 3 ইম্পর্টেন্ট ফিচার। মানে বলতে হবে যে কোষের মধ্যে যেগুলো থাকে এবং কোষের ভিতরে যেগুলো থাকে এবং কোষের পরিবেশের সঙ্গে যে পার্শ্ব প্রতিক্রিয়া বা যে রিয়াকশানগুলো করে বা সেগুলো অ্যাকচুয়ালি 3টে ইম্পর্টেন্ট ফিচার্সের মাধ্যমে আমরা দেখতে পারি প্রত্যেক। এবং সেই 3টে ফিচার্স কী কী? সেক্ষেত্রে কী কী হয়ে থাকে বলা হয়, প্রথমত প্লাজমা মেমব্রেন হবে। প্লাজমা মেমব্রেন ছাড়া হবে না, মানে যাকে বলা হয় কোষ পর্দা। নিউক্লিয়াস হবে এবং সাইটোপ্লাজম হবে। কোথায় আছে দেখো, গোলগি অ্যাপারেটাস হবে না, সাইটোপ্লাজম, নিউক্লিয়াস, মাইটোকন্ড্রিয়া হবে না, প্লাজমা মেমব্রেন হবে, নিউক্লিয়াস হবে এবং সাইটোপ্লাজম হবে। যাই হোক, তারপরে কোশ্চেন চলে যাই, হোয়াট ডু উই কল দ্য প্রসেস অফ দ্য কন্ট্রাকশন অফ দ্য সেল অ্যাওয়ে ফ্রম দ্য সেল ওয়াল ডিউ টু দ্য ওয়াটার লস। মানে জল, আবার সেই পানি, তো জলের অপচয়ের জন্য যখন ওই সংকুচিত হয়, ওয়াটার লসের জন্য বলা হয় প্লাজমোলাইসিস। ওয়াটার লসের জন্যই প্লাজমোলাইসিস। এই কোশ্চেনটা অ্যাকচুয়ালি রিপিট হয়েছে মনে হয়। যাই হোক, তারপরে ওই যেটা আমি আগে ব্যাখ্যা করলাম। আর হুইচ অফ দ্য ফলোইং আউটারমোস্ট কভারিং দ্য সেল সেপারেট দ্য কন্টেন্ট অফ দ্য সেল ফ্রম ইজ এক্সটার্নাল এনভায়রনমেন্ট। তাহলে কোষকে বাইরের পরিবেশ থেকে রক্ষা করার জন্য কে থাকে? বলা হয়েছে যে কোষকে, মানে কোনো কোষকে। সেক্ষেত্রে বলা হয় যে প্লাজমা মেমব্রেন। প্লাজমা মেমব্রেন ছাড়া আর কোনো বিকল্প নেই এখানে, তো সেক্ষেত্রে প্লাজমা মেমব্রেনই হবে, কোনো অর্গানাল না। প্লাজমা মেমব্রেন অ্যাকচুয়ালি কোষকে বাইরের আঘাত থেকে রক্ষা করে। যাই হোক, তারপরে কোশ্চেন বলা হচ্ছে যে কর্ক ইজ ইমপারমিয়েবল টু ওয়াটার। কর্ক যেটা কোষের মধ্যে থাকা কোন উপাদানের মধ্যে জল এবং গ্যাসের জন্য মানে অপ্রবেশ্য। সেক্ষেত্রে কোনটা, মানে কোন উপাদানের জন্য কর্কের মধ্যে দিয়ে জল এবং
গ্যাস মানে জল প্রবেশ করতে পারে না, কিন্তু গ্যাসের ক্ষেত্রে গ্যাস আদান প্রদান হতে পারে। সেক্ষেত্রে বলা হয় সেটা হলো সুবেরিন। কর্কের মধ্যে সবসময় থাকবে সুবেরিন। সুবেরিনের জন্য জল যেতে পারে না, সেই জন্য মোমের মতো অনেকটা কাজ করে থাকে সুবেরিন। হুইচ অফ দ্য ফলোয়িং স্টোরস দ্য স্টার্চ, প্রোটিন অ্যান্ড দ্য অয়েল গ্র্যানুলস ইন দ্য প্ল্যান্ট সেল? তো প্ল্যান্ট সেলের মধ্যে স্টার্চ, প্রোটিন, অয়েল গ্র্যানুল জমা রাখতে সাহায্য করে কি? সেক্ষেত্রে ক্লোরোপ্লাস্টে কোনটা করে থাকে? বলা হয় লিউকোপ্লাস্ট। এছাড়া কোনো বিকল্প উত্তর নেই। যাই হোক, তারপরে কোশ্চেন বলা হচ্ছে হোয়াই ডু প্ল্যান্টস হ্যাভ লো এনার্জি নিডস? ওই যে বললাম তার মধ্যে যে প্রচুর পরিমাণে ডে সেলস থাকে, সেই জন্যই ম্যাক্সিমাম, বিকজ দে হ্যাভ লট অফ ডে সেলস। মেন কারণ এটা। বলা হচ্ছে হোয়াই ডু প্ল্যান্ট সেল হ্যাভ দ্য সেল ওয়ালস? সেল ওয়ালস কেন? ওই যে দে প্রোটেক্ট দ্য প্ল্যান্ট ফ্রম দ্য ভেরিয়াস এনভায়রনমেন্টাল ফ্যাক্টরস। এটা অ্যাকচুয়ালি মনে হয় কোশ্চেনটা রিপিট হয়েছে। যাই হোক, 48 প্ল্যান্ট সেল ওয়ালস আর কম্পোস্ট অফ। প্ল্যান্ট সেলের মধ্যে কী কী থাকে? বলা হয় সেলুলোজ থাকে। সেলুলোজ থাকে। যাই হোক, তারপরে কোশ্চেন কমপ্লেক্স কার্বোহাইড্রেট দ্যাট মেক দ্য সেল ওয়াল প্ল্যান্টস। কমপ্লেক্স কার্বোহাইড্রেট থাকে কোনটা? বলা হয় সেলুলোজ থাকে, যেটা উদ্ভিদের কোষ প্রাচীরকে শক্ত করে। আর লাস্টের কোশ্চেন বলা যে হোয়াট ইজ দ্য কল মাস্টার অফ দ্য সেল? সেক্ষেত্রে বলা হয় নিউক্লিয়াস। হয়তো 2-3টে কোশ্চেন যে ঠিক রিপিট হয়েছে, মোটামুটি আমরা চেষ্টা করলাম ম্যাক্সিমাম কোশ্চেনগুলোকে মানে কোশ্চেনগুলোকে প্র্যাকটিস করা, যার মাধ্যমে আমরা একটা বেসিক কনসেপ্ট তৈরি করতে পারলাম যে সেল থেকে এটা মনে কোশ্চেন আসে। এবং আমি আরও যদি কিছু আপডেট কোশ্চেন থাকে এবার, এই যেমন ধরো টেকনিশিয়ান যেই বা এনটিপিসি বা টেকনিশিয়ান যেই বা এলপিতে যে পরীক্ষা কোশ্চেনগুলো এসে, চেষ্টা করবো যে ওই সেকশন হয়েছে এগুলোকে আলটিমেট একটা করে ভিডিওর মাধ্যমে কমপ্লিট করে দেওয়া। ঠিক আছে, তো আপাতত ভিডিও এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা লাইক করো, শেয়ার করো এবং অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো। এরকম ভিডিও কন্টিনিউ আসবে তোমাদের আপকামিং এক্সামের পার্সপেক্টিভের উপরে বিভিন্ন ধরনের ভিডিও আমি আনার চেষ্টা করছি। দেখা যাক, সায়েন্সের সাথে কারেন্ট অ্যাফেয়ার্স এবং রিজনিং বা ম্যাথসও আনার চেষ্টা করছি, দেখা যাক কী হয়। আপাতত ভিডিও এই পর্যন্ত। যদি ভিডিও ভালো লেগে থাকে এবং লাইক করো, শেয়ার করো। আর আর এখানে আর কটা কোশ্চেন আছে যেগুলো মোটামুটি ওই যেটা আমরা কমপ্লিট করেছিলাম, যেগুলো ওই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম নিয়ে বলা হয়েছে যে সেল অর্গানেল ডিটক্সিফাই দ্য টক্সিন অ্যান্ড ড্রাগস। সেক্ষেত্রে বলা হয় এন্ডোপ্লাজমি রেটিকুলাম, যেটা করে থাকে কোষের অঙ্গাণু এবং কোষের অঙ্গাণু এবং যেটি ওষুধগুলোকে নির্গত করতে সাহায্য করে থাকে। যাই হোক, তারপরে কোশ্চেন যেটা অ্যাকচুয়ালি সম্ভবত 55 কোশ্চেনে একটা করেছিলাম 50-র পরে, তো সেই জন্য জাস্ট একইভাবে কন্টিনিউ করি। তো বলা হচ্ছে যে কোনো যদি কোনটার মধ্যে শুধু প্রাণীকক্ষে পাওয়া যায়? প্রাণীকক্ষে শুধুমাত্র মানে একমাত্র শুধু অ্যানিম্যালে পাওয়া যায় কোনটা? অ্যানিম্যালে পাওয়া যায় কোনটা? সেক্ষেত্রে অ্যানিম্যালে অনলি যেটা পাওয়া যায় সেটা হলো লাইসোজোম পাওয়া যায়। কারণ প্ল্যান্টে কিন্তু লাইসোজোম থাকে না। ঠিক আছে, অ্যানিম্যাল সেলেই একমাত্র লাইসোজোম থাকে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, একটা ভালো কোশ্চেন। এই কোশ্চেনটা পড়ে মাঝে মাঝে পরীক্ষাতে। ঠিক আছে, লাইসোজোম শুধুমাত্র অ্যানিম্যাল সেল থাকে। অর্গানল আর দ্য পাওয়ার হাউস অফ দ্য পাওয়ার হাউস তো জানোই। পাওয়ার হাউস মানে শক্তিকর বলা হয় মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়ার স্ট্রাকচার আমরা দেখে নেবো। এই যে মাইটোকন্ড্রিয়াল ডিএনএ থাকে, এদের কিন্তু যে কটা ডিএনএ যে ঠিক নিজস্ব ডিএনএ থাকে তার মধ্যে মাইটোকন্ড্রিয়া রয়েছে, নিউক্লিয়াস আছে, আর কি রয়েছে? ক্লোরোপ্লাস্ট। এদের একমাত্র যে ঠিক নিজস্ব ডিএনএ থাকে এরা। ঠিক আছে, যাই হোক, তারপরে হোয়াই আর দ্য মাইটোকন্ড্রিয়া কনসিডার এজ এ ওয়ার্ড অর্গানল? ওয়ার্ড মানে বলা হয় যে অদ্ভুত অঙ্গাণু। কেন বলা হয় অদ্ভুত অঙ্গাণু? বলা হয় এই কারণেই, কারণ এরা ডাইজেস্ট করতে পারে মাইক্রোনিজম না, কন্টেন্ট রাইবোজোম অ্যান্ড ডিএনএ। হ্যাঁ, কারণ এর রাইবোজোম ডিএনএ আলাদাভাবে থাকে। এমন একটা অঙ্গাণু যার মধ্যে মাইটোকন্ড্রিয়ার মধ্যে রাইবোজোম ডিএনএ আলাদাভাবে থাকে, সেই জন্য একে বলা হয় এরকম যে ওয়ার্ড অর্গানল। আর তারপরে লাস্ট কোশ্চেন বলা হয় শেয়ার স্ট্রাকচার ইন দ্য নিউক্লিয়াস অনলি হোয়েন দ্য সেল অ্যাবাউট দ্য ডিভাইড। এখন অ্যাকচুয়ালি এর মধ্যে কোনটা রড আকৃতি বিশিষ্ট হয়ে থাকে, যেটা অ্যাকচুয়ালি কোষ বিভাজনের সময় প্রস্তুতি নেয়, সেটা কোনটা? সেটা অ্যাকচুয়ালি বলা হয় ক্রোমোজোম। ক্রোমোজোম অ্যাকচুয়ালি রড আকৃতি স্ট্রাকচার হয়ে থাকে, যেটা অ্যাকচুয়ালি কোষ কোষ যখন বিভাজিত হয় তখন অ্যাকচুয়ালি মানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ঠিক আছে, তো সেক্ষেত্রে এই যে স্ট্রাকচারগুলো চেঞ্জ হচ্ছে, বলা হয় প্রথমে চলে আসছে কে? প্রথমে অ্যাকচুয়ালি তোমার বলা হয় সেলের মধ্যে রয়েছে এখানে ক্রোমোজোম, যে ঠিক নিউক্লিয়াসের মধ্যে। এটা হলো নিউক্লিয়াস, তার মধ্যে আস্তে আস্তে সুস্পষ্ট হবে ক্রোমোজোম, তা থেকে ডিএনএ তৈরি হবে। এবং একটা ক্লাস আছে যেখানে আমাদের প্রায় 250টার উপরে, 250টা মানে প্রায় 9টার উপরে ক্লাস হয়ে গিয়েছে, 230-র উপরে। তো আজকের মোটামুটি ওর আরেকটা ভিডিও আপলোড করব, যেটার মাধ্যমে আমরা টোটাল 250-র উপরে কোশ্চেন ওখানে আপলোড করব। তো আশা করি জিনিসগুলো তোমাদের ভালো লাগছে, এবং যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওগুলোকে লাইক করো, শেয়ার করো বন্ধুদের মধ্যে, এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। যাই হোক, তাহলে চলো আগে মোটামুটি আমরা এই ভিডিওটা শুরু করি। এটা মোটামুটি বেশ কনসেপচুয়াল কোশ্চেন হতে চলেছে এবং সাবজেক্ট টপিক ওয়াইজ। তাহলে চলো ভিডিও স্টার্ট করি। লেট স্টার্ট। প্রথম কোশ্চেন বলা হচ্ছে যে হুইচ অফ দ্য ফলোয়িং দ্য ফর্মস দ্য লাইনিং অফ দ্য কিডনি টিবিউলস? যে আমাদের যে কিডনি টিবিউলস আছে, মানে বৃক্কীয় যে নালিকা আছে, সেখানে ওর যে আবহরেখা, মানে ওর যে এটা বৃক্কীয় নালিকার যে
গঠনটা, সেটা অ্যাকচুয়ালি কোষ আবরণীটা, সেটা কোন ধরনের আবরণী কলা দিয়ে তৈরি হয়ে থাকে, সেটা অ্যাকচুয়ালি কোন ধরনের আবরণী কলা তৈরি হয়, যা তো আমরা জানি যে বৃক্কীয় নালিকার ক্ষেত্রে যতক্ষণে যে ঘনাকাকার আবরণী কলা দিয়ে তৈরি হয়, তো সেক্ষেত্রে কোনটা হবে, যেটি ঘনাকাকাকে বলা হয় কিউবয়েডিয়াল। এখন এর আমরা একটা ইমেজ দেখব, যেখানে দেখছি যে আমরা সিম্পল কিউবয়েডিয়াল এটাকে বলা হয়। তো এইটাই সিম্পল কিউবয়েডিয়ালের ক্ষেত্রে এর যে স্ট্রাকচারটা হয়ে থাকে এরকম। তো এক্ষেত্রে কি হয়, এই আবরণী কলার কোষগুলো প্রায় মানে এরা প্রায়ই এরা ওই এখানে আবরণী কলার কোষগুলো, এখান থেকে আরেকটা কোশ্চেন আসে যে আবরণী কলার কোষগুলো প্রায় গ্রন্থিকোষ তৈরি করে, প্রায় গ্রন্থিকোষ তৈরি করে, ঠিক আছে, ম্যাক্সিমাম এই কিউবয়েডিয়ালের, মানে কিডনি টিবিউলস যেগুলো। এবং এই আবরণীগুলো মোটামুটি বিভিন্ন পদার্থ ক্ষরণও করতে থাকে, ঠিক আছে, সেজন্য এদের ভিতরের দিকে মোটামুটি ওই ভাঁজ হয়ে গিয়ে বিভিন্ন ধরনের গ্রন্থি তৈরি হয়। তো যাই হোক, মোটামুটি এটা কিডনি টিবিউলসে কী থাকে, তাহলে কিডনি টিবিউলসে থাকে যেটা, সেটাকে বলা হয় কিউবয়েডিয়াল, যাকে বলা হয় ঘনাকাকার, যাকে বলা হয় ঘনাকাকার আবরণী কলা। এটাকে বলা হয় কলামনার, কলামনার মানে স্তম্ভাকার আবরণী কলা। তো এইগুলো সবই আমি পড়িয়েছিলাম, স্তম্ভাকার, কলামনাকার, মানে যেগুলোকে অ্যাকচুয়ালি পিলার লাইকের হয়ে থাকে। এবং এগুলো শোষণ, এবং এগুলো আমাদের এই কলামনাটা কোথায় থাকে, কলামনা থাকে যতক্ষণে ওই মানে ক্ষুদ্রান্তের দিকে থাকে, ক্ষুদ্রান্তের অন্ত আমনি থাকে এখানে। এবং এগুলো এছাড়া শ্বাসনালীতে যেটা থাকে, এদের মানে শ্বাসনালীতে যেটা থাকে সেটা হচ্ছে শিলিয়াযুক্ত হয়ে থাকে। প্রথমে এটা অ্যাকচুয়ালি কোথায় থাকে, ক্ষুদ্রান্ত পাকস্থলী, মানে আমাদের মানে ডাইজেস্টিভ যে পার্টগুলো। আর শ্বাসনালীতে যেটা থাকে সেটা স্কোমাস, মানে সেটা অ্যাকচুয়ালি স্তম্ভাকার আবরণী কলা থাকে, এবং যেটা শিলিয়াযুক্ত হয়ে থাকে, যেটা শ্বাসনালীতে থাকে, ঠিক আছে। শ্বাসনালীতে যেটা থাকে সেটা স্তরীভূত অ্যাকচুয়ালি হয়ে থাকে, মানে সেটা অ্যাকচুয়ালি স্তম্ভাকার আবরণী কলা হয়, মানে কলামনার হয়ে থাকে। আচ্ছা, এর ফটোটা আমি এটা ভালো করে ব্যাখ্যা করি পরেরটাতে। তার আগে এটাকে বলা হয় গ্র্যান্ডুলার এপিথেলিয়াম, আর এটাকে বলা হয় স্কোয়ামাস, আমার বলা হয় আইসাকার, যে ঠিক আছে আইসাকার, বা যাকে বলা হয় স্কোয়ামাস, এবং এটা হলো ওই গ্ল্যান্ডুলার এপিথেলিয়াম। যাই হোক, তারপরের এর ব্যাখ্যাটা অ্যাকচুয়ালি এখান থেকে আমরা ভালো করে দেবো, যেখানে আমরা দেখছি যে এই যে ঘনাকাকার আবরণী কলা, এটা অ্যাকচুয়ালি কী হয়, বৃক্কীয় নালিকার আবরণী এবং আমাদের বিভিন্ন ধরনের লালাগ্রন্থির যে আবরণী কলা তৈরি করে, এবং এটা কী করে, এদের যান্ত্রিক মানে যান্ত্রিক সহায়তা প্রদান করে। আর আবরণী কলার এই যে কোষগুলো, এইগুলো আরও বিশেষিত হয়ে গ্রন্থি কোষ গঠন করে। এটা অ্যাকচুয়ালি আবরণী কলা, মানে এটা দিয়ে ম্যাক্সিমাম কোশ্চেন আছে যে আবরণী কলার এই বিভিন্ন গ্রন্থি কোষ গঠন করে, যারা ভেতরের দিকে হয়ে ভাঁজ হয়ে গিয়ে গ্রন্থি আবরণী কলা বা যেটি বহুকোষী গ্রন্থি তৈরি করতে পারে, ঠিক আছে। এটা হলো, তো এটা একটা জাস্ট ওই স্ট্রাকচারের মধ্যে পড়ছে, যে ওই স্ট্র্যাটিফাইড কিউবয়েডিয়াল, মানে স্তরীভূত কিউবয়েডিয়াল আবরণী কলার পার্ট। যাই হোক, ঠিক আছে, এটা অ্যাকচুয়ালি স্ট্র্যাটিফাইড কিউবয়েডিয়াল আবরণী কলার মধ্যে পার্টের মধ্যে পড়ে। তারপরে কোশ্চেন চলে গিয়ে বলা হচ্ছে হুইচ অফ দ্য ফলোয়িং এপিথেলিয়াম টিস্যু ফ্রম দ্য লাইনিং অফ দ্য লাং অ্যালভিওলাই। তো আমাদের যে লাংস আছে, এই যে মানে আমাদের এই ফুসফুসের বায়ুথলি আছে, সেটার কোন ধরনের আবরণী কলা দিয়ে তৈরি হয়, তো এটা একদম স্কোয়ামাস আবরণী কলা দিয়ে তৈরি হয়ে থাকে, এবং এখানে বিভিন্ন ধরনের ওই রোমশযুক্ত হয়ে থাকে। এবং সেই কারণে কি হয় এখানে অ্যাকচুয়ালি, তো ওই এখানে বিভিন্ন ধরনের কোষ থাকে, যেমন ধরো এই মিউকাস সহনকারী কোষ, তারপরে গবলেট কোষ থাকে। অনেক সময় কোশ্চেন দেয় যে যেটি গবলেট কোষটা কোথায় দেখতে পাওয়া যায়, তখন বলতে হবে যে এই রেসপিরেটরি এপিথেলিয়ামে থাকে। এখানে ক্লাফ সেলস আছে, লোনোসাইট বলে এক ধরনের কোষ আছে, এবং যেটি মিউকাস সহনকারী কোষ আছে, সিলিয়েটেড মানে যেটি রোমশ মানে আইসাকার রোমস যুক্ত কোষ আছে। এটা এসেছিলো কবে, আরআরবি গ্রুপ ডি এসেছিলো 16/9/2022, ঠিক আছে। তারপরে একটা কোশ্চেন চলে যাই, অ্যাকচুয়ালি আমরা দেখবো এরকম ব্যাপারটা যে কোনো কিছু কোষের মধ্যে ঢুকতে হলে বা কোষ থেকে বেরোতে হলে এক ধরনের মানে সেটাকে আবরণী কলাকে অন্তত একবার প্রবেশ করতেই হবে। সেক্ষেত্রে এই ধরনের আবরণী কলা মোটামুটি কোষের মধ্যে বিভিন্ন পদার্থে আদান প্রদানে সাহায্য করে, এবং সব ধরনের আবরণী কলাই মোটামুটি বহিঃকোষীয় ভিত্তি পর্দা দ্বারা নিচের কোষ স্তরটা থেকে পৃথক থাকে, এবং এরা বিভিন্ন প্রকার আবরণী কলার ভিন্ন ভিন্ন গঠন তৈরি করে থাকে, এবং উদাহরণ হিসাবে এটা রক্তবাহ এবং ফুসফুস বায়ুথলি ইত্যাদি আবরণী কলার এই সরল চ্যাপ্টাকৃতি আবরণী কলা থাকে, এবং যেটি প্রভেদক ভেদ্যরূপে পর্দারূপে এটা
পথকে ক্যারি করে এই আবরণীকলাকে সরল আঁশাকার আবরণীকলা বলে। তার মানে এগুলো অ্যাকচুয়ালি চ্যাপ্টা আকৃতি হয়। মেন পয়েন্ট এইটা, চ্যাপ্টা আকৃতি হয় এবং কোষগুলো মোটামুটি প্রবেদক বিরুদ্ধ পর্দরূপে কাজ করে থাকে, ঠিক আছে। এগুলোকে সরল আঁশাকার আবরণীকলা বলা হয়ে থাকে। এই যেমন এখানে দেখানো হয়েছে, এটা ফ্রি সারফেস রয়েছে, এখানে এই কোষগুলোতে যে ঠিক এই জায়গাটা নিউক্লিয়াস রয়েছে এবং এদের এই বেসমেন্ট মেমব্রেন রয়েছে এখানে তার তলায়। তারপরে এই সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়াম সেল বলা হলো। সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়াম সেলে মোটামুটি এর ওই স্ট্রাকচারটাকে দেখানো হয়েছে, বেসমেন্ট, ফ্রি সার্ভিস আর সিম্পল স্কোয়ামাস। যাই হোক, তারপরে কোশ্চেন চলে গিয়ে বলো হুইচ অফ দ্য ফলোয়িং অ্যানিমালস টিস্যু কন্টেইন ফ্ল্যাটেন্ড শেল। মানে ওই চ্যাপটা মানে এক্ষুনি আমরা বললাম চ্যাপটা, তাহলে চ্যাপটা এক্ষুনি বললাম কোনটা, সেটা হলো আমাদের স্কোয়ামাস এপিথেলিয়াম। সেটা হলো আমাদের স্কোয়ামাস এপিথেলিয়াম। এটাই চ্যাপ্টা আকৃতির হয়ে থাকে এবং এটা এসেছিলো কবে, আরআরবি গ্রুপ ডিতে এসছে মোটামুটি 30/9/2022 এসেছিলো, ঠিক আছে। যাই হোক, তারপরে এবারে এই স্কোয়ামাস এপিথেলিয়াম যেটা ওই চ্যাপ্টা আবরণীকলা, সেটাকে এখানে দেখানো হয়েছে, ঠিক আছে। সেটাকে এখানে দেখানো হয়েছে যে 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 স্কোয়ামাস মানে এপিথেলিয়াম, এটাকে বলা আঁশাকার আবরণীকলা। তো এরা কিভাবে স্টেটিফাইড হয়ে থাকে এগুলো এটাকে দেখানো হলো। যাই হোক, তারপরে কোশ্চেন চলে যাই। বলা হচ্ছে যে ঠিক হুইচ অফ দ্য ফলোয়িং ইজ প্রাইমারিলি রেসপন্সিবল ফর দ্য মুভমেন্ট অফ দ্য হিউম্যান বডি। তো স্বাভাবিকভাবে মানবদেহের দেহ সঞ্চালনের জন্য কোন ধরনের পেশিকোষ, মানে কোন ধরনের মানে কে অ্যাকচুয়ালি দায়ী হয়ে থাকে, ঠিক আছে। তো সেখানে বলা হচ্ছে কে বলা হচ্ছে কম্বিনেশন অফ দ্য নার্ভাস সিস্টেম, মানে স্নায়ুতন্ত্র এবং কানেক্টিভ টিস্যু, মানে ওই যোগকলা। কম্বিনেশন অফ মাস্কুলার অ্যান্ড কানেক্টিভ টিস্যু, মানে পেশিকোষ এবং যোগকলা। এটাকে বলা হলো স্নায়ু ও যোগকলা। তারপরটা বলা হচ্ছে পেশি ও যোগকলা। তারপরটা বলা হচ্ছে স্নায়ু এবং মাস্কুলার। স্নায়ু এবং পেশিকোষ। তারপরটা বলা হচ্ছে নার্ভাস এবং এপিথেলিয়াল। স্নায়ু এবং আবরণী কোষ। এগুলো অ্যাকচুয়ালি বাংলা ট্রান্সলেট করিনি, কারণ এগুলো সময় সাপেক্ষ ব্যাপার ছিল, ওই জন্য ট্রান্সলেট করিনি, যেগুলোকে সহজে লেখা যাবে। যাই হোক, তো স্নায়ু যোগকলা হবে না, পেশি যোগকলা হবে না, স্নায়ু পেশিকোষ, এটাই হবে অ্যান্সার। তো স্নায়ু এবং পেশিকোষ মোটামুটি এটা আমাদের অ্যান্সার। এটা এসেছিলো কবে, আরবি গ্রুপ ডি 2022 এসেছিলো, ঠিক আছে। যাই হোক, তারপরে কোশ্চেন চলে যাই। বলা হচ্ছে বোন ইজ অ্যান এক্সাম্পল অফ দ্য হুইচ অফ দ্য ফলোয়িং টাইপ অফ দ্য টিস্যু। এখানে হাড় বা অস্থি কোন ধরনের কলার মধ্যে এক্সাম্পলের মধ্যে পড়ে, এটা কানেক্টিভ টিস্যুর মধ্যে পড়ে, বোনস, ঠিক আছে। তারপরে কোশ্চেন চলে যাই, যেখানে বলা হচ্ছে ইন হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য কার্টিলেজ ইজ নট প্রেজেন্ট। তো কার্টিলেজ এর মধ্যে থাকে না কোথায়, কার্টিলেজ থাকে কোথায় কার্টিলেজ মোটামুটি ল্যারিংস, আমাদের এই নাসা বিবর, গলা, এইসব জায়গাতে থাকে, কানে থাকে, বাট কিডনিতে থাকে না। কিডনিতে কার্টিলেজে কোনো গল্প নেই, ঠিক আছে। তার অ্যান্সার হবে কিডনি। এটা এসেছিল আরবি গ্রুপ ডি 15/9/22। যাই হোক, তারপরে কোশ্চেন চলে যাই। বলা হচ্ছে হুইচ অফ দ্য ফলোয়িং টিস্যু হেল্পস ইন দ্য, যে ঠিক টিস্যু রিপেয়ারে সাহায্য করে থাকে কে, টিস্যু রিপেয়ারে আমাদের সাহায্য করে থাকে অ্যাডিওলার কলা, যাকে বলা হয় শিথিলযোগ কলা। তো অ্যাডিওলার কলার এর কাজই হলো এই মোটামুটি টিস্যু রিপেয়ারে সাহায্য করে। এটা এসেছিলো কবে, আরআরবি গ্রুপটিতে এসেছিলো 16/9/2022। এখন এটার ইমেজ আমরা পরের দিকে দেখব, কয়েকটা ইমেজ আমি রেখেছি, যেখানে অ্যাডিওলার কলা মানে ওই শিথিলযোগ কলা, তারপরে বলা হয় মেদ কলা, এগুলোর যে স্ট্রাকচারগুলো দেখবো আমরা। তো বলা হচ্ছে যে টিস্যু দ্যাট স্টোরস দ্য ফ্যাট, কোন ধরনের কলা বলতে হয় চর্বি বা মেদ সংরক্ষণ করতে পারে, ঠিক আছে। সেক্ষেত্রে বলা হয় কানেক্টিভ টিস্যু মানে যোগ কলা, কানেক্টিভ টিস্যু মানে যোগ কলা, অ্যাডিওলার কলা মানে শিথিলযোগ কলা, শিথিল আবরণী কলা, এপিথেলিয়াল টিস্যু মানে আবরণী কলা, অ্যাডিবোজ কলা মানে মেদ কলা। তো সেক্ষেত্রে 8-এর দাগেরটা কী হবে, বলা হয় অ্যাডিবোজ টিস্যু কী করে থাকে, অ্যাডিবোজ টিস্যু করে থাকে যেটা, সেটা হলো মেদ কলা বলা চর্বি সংরক্ষণ করে। আরবি গ্রুপটিতে এসছে 18/9/2022। যাই হোক, তারপরে চলে আসছে হুইচ অফ দ্য ফলোয়িং টিস্যু ইজ ফাউন্ড বিলো দ্য স্কিন অ্যান্ড দ্য বিটুইন দ্য ইন্টারনাল অর্গান। কোন টিস্যুটা ত্বকের নিচে এবং অভ্যন্তরীণ অঙ্গগুলোর মধ্যে পাওয়া যায়। সেক্ষেত্রে বলা হয় যে বলা হয় যেটা ওই একটু আগে আমরা দেখলাম অ্যাডিপোজ কলা নিশ্চয়ই হবে না, এপিথেলিয়াল আবরণী কলা। এপিথেলিয়ালের মধ্যে কোনটা,
এপিথেলিয়ালের মধ্যে বলা হয় যে ত্বক এবং পেশির মাঝখানে এসে এপিথেলিয়ালের মধ্যে পড়ছে কোনটা বলা, এখানে অ্যান্সার হবে অ্যারিওলার। এবং এর এই ছবিটা অ্যারিওলার টিস্যু এখানে কাজ করে। এই অ্যারিওলার টিস্যু মোটামুটি এটা অবস্থান করে কোথায়, ত্বক এবং পেশির মাঝখানে। আর মেদকলাগুলো আমাদের অভ্যন্তরীণ অঙ্গ এবং ত্বকের নিচে থাকে। স্কিন অ্যান্ড ইন্টারনাল অর্গান যদি বলে, আচ্ছা, স্কিন অ্যান্ড ইন্টারনাল অর্গান যদি বলে তখন কিন্তু হবে অ্যাডিপোজ কলা, ঠিক আছে। আর এটা হলো এপিথেলিয়াল আবরণী কলা, এটাকে বলা হয় টিস্যু, আর এটাকে বলা হয় মাসকুলার টিস্যু। তার মানে অ্যান্সার হবে যে অ্যাডিপোজ টিস্যু হবে এক্ষেত্রে যদি বলে স্কিন এবং অর্গানের মধ্যে, ঠিক আছে। আর যদি বলতো যে ওই ত্বক এবং পেশির মধ্যে, স্কিন এবং মাসেলের মধ্যে, যদি অ্যান্সার মানে যদি কোশ্চেন দিত স্কিন মাসেলের মধ্যে, তখন হতো কিন্তু অ্যারিওলার। এই কোশ্চেনটা খুব বারবার পড়ে এবং এটা কনসেপ্টটা মনে রাখতে হবে। তাহলে অর্গ্যান যদি বলে, অর্গ্যান এবং স্কিনের মধ্যে যদি বলে তখন হবে কি, অর্গ্যান এবং টিস্যু মানে স্কিনের মধ্যে যদি অর্গ্যান এবং স্কিনের মধ্যে যদি বলে তখন হবে কিন্তু অ্যাডিপোজ, ঠিক আছে। আর যদি বলে যে স্কিন অ্যান্ড মাসেলের মধ্যে মানে পেশির মধ্যে যদি বলে তখন হবে অ্যারিওলার বা বলা হয় শীতলযোগ করা। যাই হোক, তারপরে কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য পার্ট অফ দ্য হিউম্যান বডি ইজ আর নট লাইন্স স্কোয়ামাস এপিথেলিয়া। এর মধ্যে কোনটা? স্কোয়ামাস বলা হয় যে আইসাকার আবরণীকলা দিয়ে আচ্ছাদিত নয়, ঠিক আছে। আমরা জানি আইসাকার আবরণীকলা দিয়ে যেগুলো আচ্ছাদিত হয় সেগুলো কোনটা হয়, মুখগহ্বর, স্কিন, এসোফ্যাগাস মানে গ্রাসনালী, এগুলো হয়। বাট কিডনি ক্ষেত্রে হবে না, কারণ কিডনি কি দিয়ে তৈরি? কিডনি ঘনাকার, কিডনি ঘনাকার বা যাকে বলা হয় কিউবয়েডাল এপিথেলিয়াম নিয়ে তৈরি। কে তৈরি? কিডনি তৈরি। ওকে, যাই হোক। আর এসছে কবে? 1/9/2022। যাই হোক, তারপরে কোশ্চেন 11 দেখেন, হুইচ ফ্লুইড ক্যারিজ অ্যাবজর্বড অফ ফ্যাট ফ্রম দ্য ইন্টেস্টাইন অ্যান্ড ড্রেইনস এক্সেস ফ্রম দ্য এক্সট্রাসেলুলার স্পেস ব্যাক ইন্টু দ্য ব্লাড। তো কোন জাতীয় তরল অন্ত্র থেকে শোষিত চর্বি পরিবহন করে এবং অতিরিক্ত তরলটাকে মানে ওই যে আন্তঃকোষ যেটা রয়েছে তার মাধ্যমে রক্তে ফিরিয়ে দেয়? সেক্ষেত্রে করে থাকে কোনটা? সেক্ষেত্রে এই কাজটা করে থাকে যতক্ষণে বলা হয় লিম্ফ, যাকে বলা হয় লসিকা। লিম্ফের কাজই হলো তাই। লিম্ফ হচ্ছে কি, মানে অন্ত্র থেকে মোটামুটি ফ্যাট শোষণ করে এবং সেটাকে মানে ইন্টারসেলুলার কোষের মাধ্যমে ব্লাডে ফিরিয়ে দেয়। এটা আরআরবি এনটিপিসিতে এসেছিল 17/1/2021 এবং এর অনেকটা লিম্ফের কাজ, যেটা এই যে লিম্ফ ক্যাপিলারি রয়েছে, ক্যাপিলারির মাধ্যমে জালক মানে এক ধরনের জালক তৈরি করে এবং এই ফ্যাট থেকে মোটামুটি ওই ফ্যাটগুলোকে অ্যাবজর্ব করে নিয়ে আবার ব্লাডের মাধ্যমে ক্যারি করতে সাহায্য করে থাকে, ঠিক আছে। এবং এটার ইন ডিটেলস ইমেজের মাধ্যমে আমরা এখানে দেখালাম, যেখান থেকে এখানে মোটামুটি এটা আর্টেরিউরি বলা হয়, ধমনী, এবং এখানে বিভিন্ন ধরনের টিস্যু ফ্লুইড আছে, এর মধ্যে ফ্যাটগুলোকে ক্যারি করতে সাহায্য করে এবং এইসব জায়গাতেই মোটামুটি এই অর্গানের মাঝখানেই যতক্ষণে থাকে যেগুলো, সেটা হচ্ছে কি বলা হয় যে অ্যাডিপোজ টিস্যু থাকে। যাই হোক, তারপরে হুইচ ইজ দ্য ফ্যাট অ্যাকুমুলেটিং টিস্যু ইন আওয়ার বডি। তো ফ্যাট অ্যাকুমুলেটিং করে থাকে কি, অ্যাডিপোজ। ফ্যাট অ্যাকুমুলেটিং মানে কোশ্চেন্স থাকলেই মোটামুটি জানতে হবে যে ফ্যাট অ্যাকুমুলেটিং মানে এ হবে কে, অ্যাডিপোজ কলা মানে মেদ কলা। কোনো ইমেজ আছে কি দেখি? হ্যাঁ, ইমেজ আছে। তো এর বিভিন্ন ধরনের স্নেহবিন্দু, এর মাঝখানে রয়েছে নিউক্লিয়াস, অ্যাডিপোসাইট ইত্যাদি। এটা আরআরবি এনটিপিসিতে এসেছিল 4/1/2021। যাই হোক, তারপরে কোশ্চেন বলছে, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট দ্য টাইপ অফ অ্যানিমাল টিস্যু। অ্যানিমাল টিস্যুর মধ্যে পড়ে না কোনটা? তো আমরা জানি মেরিস্টেমেটিক টিস্যু মানে ভাজক কলা হয়, এটা প্ল্যান্ট টিস্যুর মধ্যে বলে। সুতরাং এটা বাদবাকি সব কটাই কিন্তু, আমি আর বাদবাকিগুলো দেখলাম না, যদিও মেরিস্টেমেটিক টিস্যু পেয়ে গেলাম বলে, তো এটা তো হবে না। এপিথেলিয়াল আবরণী কলা, মাসকুলার টিস্যু হবে না, কানেক্টিভ টিস্যু হবে না। তাই এটা এসেছিল কবে? আরআরবি এনটিপিসিতে এসেছিল 3/3/2021। যাই হোক, তারপরে কোশ্চেন চলে যাই, বলা ব্লাড ইজ এ হুইচ টাইপ অফ টিস্যু। তো ব্লাড তো কানেক্টিভ, যে ঠিক টিস্যুর মধ্যে পড়ে, বলা হয় লিকুইড কানেক্টিভ টিস্যু, তরল যোগ কলা, লিকুইড কানেক্টিভ টিস্যু, ঠিক আছে। ব্লাড এবং ব্লাডের একটা ইমেজ দেখবো আমরা, যেখানে ওই ব্লাডের যে উপাদানগুলো হয়, আরবিসি, ডাব্লিউবিসি অ্যান্ড কি থাকে, প্লেটলেট, এই তিনটে উপাদান ব্লাডের থাকে। ওকে, যাই হোক, তারপরে কোশ্চেন চলে যাই, বলা হচ্ছে যে এ গ্রুপ অফ সেল সিমিলার ইন অরিজিন and are specialized to perform a particular function is called। একটা কোষের দল, একটা কোষের মানে
যে বৈশিষ্ট্যগুলো বিভিন্ন অঙ্গ এবং তন্ত্রের কাজ করতে সাহায্য করে তাকে বলা হয় যে টিস্যু, বলা হয় কলা। এটা তো মাসল মানে পেশি, এটাকে বলা হয় ফ্লোয়েম, এটাকে বলা হয় ফাইবার, তন্তু। আরবি গ্রুপটি দিয়েছিল 27/11/2018। যাই হোক, তারপরে কোশ্চেন, ব্লাড অ্যান্ড বোনস আর এক্সাম্পল, রক্ত এবং অস্থি, হাড় মানে এগুলো এগুলো এক্সাম্পল কিসের বলা, এগুলো এক্সাম্পল হলো কানেক্টিভ টিস্যুর এক্সাম্পলের মধ্যে পড়ে, এগুলো কানেক্টিভ টিস্যু এক্সাম্পলের মধ্যে পড়ে, ঠিক আছে। আরবি যেহেতু এসেছিল 16/5/19। যাই হোক, তারপরে কোশ্চেন, হোয়াট ইজ দ্য ব্লাড, রক্ত কি, রক্ত এক ধরনের কানেক্টিভ টিস্যু, ঠিক আছে। আরবি যেহেতু এসছে 2/6/19। যাই হোক, তারপরে কোশ্চেন, দ্য লাইনিং অফ দ্য মাউথ ইজ মেড অফ, মুখের অভ্যন্তরে যে আস্তরণ আবরণীগুলো সেটা কি দিয়ে তৈরি, মুখের অভ্যন্তরে যখনই হবে, মুখের অভ্যন্তরে যখনই গল্প আসে তখনই চলে আসবে স্কমাস। এখানে কয়েকটা বেসিক জিনিস আছে, যেমন ধরো মুখের অভ্যন্তরে, শ্বাসনালীতে, গ্রাসনালীতে, এগুলো সব স্কমাস জাতীয় দিয়ে তৈরি হয়, ঠিক আছে। আর যেটা কলামনার হয়, স্তম্ভাকার, এগুলো আমাদের ইন্টারনাল পার্ট, যেমন স্টোম্যাক, তারপর ইন্টেস্টাইন, এগুলোতে থাকে। আর সিউডো তো ছদ্ম। আর এখানে বলা হয় কিউবয়েডিয়াল, এটা থাকে যে ওই এতে থাকে কিডনি। ব্যাস, এই গল্প শেষ। তার মানে অ্যান্সার কি হবে, স্কোয়ামাস এপিথেলিয়াম। আরবি গ্রুপটিতে এসেছিল 18 সালে এসেছিল, যেরকম যতক্ষণ। যাই হোক, তারপরে কোশ্চেন, ইংরেজিতে স্কোয়ামাস শব্দের অর্থ হলো, যেটা আমি এর ব্যাখ্যাটা আমরা দিচ্ছি। স্কোমাস শব্দের অর্থ হলো স্কেল বা স্কিন, সেটা সরল আয়সাকার আবরণীগুলো খুবই পাতলা চ্যাপ্টা হয়ে থাকে এবং পলকা স্তর হয়ে থাকে। এটা খাদ্যনালী এবং মুখগহ্বর, এই যে পয়েন্টগুলো, খাদ্যনালী মুখগহ্বরের প্রাকারে আয়সাকার আবরণীগুলো থাকে, দেহকে এরা সুরক্ষা প্রদান করে। ত্বকও আয়সাকার আবরণীকলা দ্বারা গঠিত। ত্বকীয় আবরণীকলার কোষগুলো একাধিক কোষস্তরে সজ্জিত হয়ে ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা পায়, মানে ওটা একাধিক স্তর দিয়ে গঠিত, মানে যেটা আমাদের স্কিন হয়। এই কলার কোষগুলো একটা নির্দিষ্ট সজ্জাগমের স্তরে সজ্জিত আবরণীকলা গঠন করে এবং একে বলা হয় স্তরীভূত আয়সাকার আবরণীকলা। কাকে বলা হয়, ওই যেটা আমাদের স্কিনে থাকে, স্কিনে থাকে দেখা যায় কি স্ট্র্যাটিফাইড আবরণীকলা, আর ওটা হয়ে গেল। আর এবারে ক্ষুদ্রান্তের মধ্যে যে আবরণীকলা তাকে বলা হয় স্তম্ভাকার, ওটা হয়ে গেল। যাই হোক, তারপরে কোশ্চেন বলা হচ্ছে যে দেয়ার আর দ্য মেনি অর্গান ইন আওয়ার বডি অফ দ্য হুইচ অফ দ্য ফলোইং দ্য লার্জেস্ট, এর মধ্যে সবথেকে দেহের সবথেকে বড় অর্গান কোনটা, সেটা হবে স্কিন। আর যদি বলে স্কিনের পরে যদি কিছু হয় সেটা হবে কিডনি, সেটা হবে লিভার, স্কিন দেন লিভার। যাই হোক, এটা আরবি গ্রুপটি দিয়েছিল 18 সালে। যাই হোক, তারপরে কোশ্চেন, হুইচ টিস্যু ইজ ফর্ম বিনিথ দ্য স্কিন অ্যান্ড দ্য বিটুইন দ্য ইন্টারনাল অর্গান, আবার সেই এপিথেলিয়াল টিস্যু, এপিথেলিয়াল টিস্যুর মধ্যে কোনটা হবে, অ্যাডিপোজ এপিথেলিয়াল, অ্যাডিপোজ টিস্যু। স্কিন এবং স্কিন অ্যান্ড অর্গানের মধ্যে কি হবে, এডিপোজ। স্কিন অ্যান্ড মাসেলের মধ্যে যদি বলে অ্যাডিওলার। যাই হোক, তো এক্ষেত্রে আমরা দেখছি এখানে আমরা কি দেখছি যে ওই স্কিনার এর মধ্যে অবস্থান করছে, এগুলো ব্লাড ভেসেলস, এখানে অ্যাডিপোসাইট রয়েছে, আর এগুলো ম্যাক্রোফ্যাজ, এর বিভিন্ন ধরনের লিউকোসাইট বা লিম্ফোসাইট, প্যারিডোস্পোসাইট, এগুলো রয়েছে, শরীরের মধ্যে অবস্থান করছে এবং এগুলো ওই স্কিন আর অর্গানের মধ্যে অবস্থান করছে, ঠিক আছে। দেখো, তারপরে কোশ্চেন বলো যে আইডেন্টিফাই অ্যান এক্সাম্পল অফ দ্য কানেক্টিভ টিস্যু ইন দ্য হিউম্যানস। তো আমরা হিউম্যান কানেক্টিভ টিস্যুকে মোটামুটি এরকমভাবে ভাগ করছি, যেখানে 3 ধরনের কোষ আছে। প্রথমেরটাকে বলা হয় সরেক পেশি, তারপরে বলা হয় অরেক পেশি, তারপরে বলা হয় হৃৎপেশি, ঠিক আছে। সরেক পেশির অ্যাকচুয়ালি ওটাকে আমরা বলে থাকি ভলেন্টারি মাসেলস, মানে ঐচ্ছিক। অরেক পেশিকে বলা ইনভলেন্টারি মাসেল, অনৈচ্ছিক। আর এটাতে রয়েছে বলা হয় হিত, মানে হার্ট, যেটা অ্যাকচুয়ালি হিত পেশি যেটা হয়ে থাকে। তো এর মধ্যে যেটা সরেক পেশি শাখা প্রশাখা যুক্ত হয় না, আর এটা শাখা প্রশাখা যুক্ত হয়, ঠিক আছে। এর মধ্যে যেটি নিউক্লিয়াসের সংখ্যাটাও অনেকটা, সরেক পেশি এগুলো গাঢ় রং এবং হালকা রং প্রভৃতি দেখতে পাওয়া যায়, এবং এগুলো মোটামুটি বহু নিউক্লিয়াস যুক্ত হয়ে থাকে, মাল্টিপল নিউক্লিয়াস যুক্ত হয়, লম্বা হয়, দীর্ঘ নলাকার হয় এবং শাখা প্রশাখা বিহীন হয়ে থাকে। বাট এর ক্ষেত্রে হৃৎপেশি এর ক্ষেত্রে মাল্টিপল নিউক্লিয়াস থাকে না, একটা করে নিউক্লিয়াস থাকে এবং এগুলো বেম আকৃতি হয়, বেম 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 মানে অনেক স্পিন্ডেলের মতো হয়ে থাকে, এরকম যে আকৃতিটা হলো, ঠিক আছে, এমন চোখের মতো। যাই হোক, তাহলে কী হবে ওটা অ্যান্সার, টিস্যু হিউম্যান এক্সাম্পল আইডেন্টিফাই, এক্সাম্পল এগুলো কার মধ্যে পড়ে, এগুলো মাসেলসের মধ্যে পড়ে, পেশি। যাই হোক, তারপরে কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য কানেক্টিভ টিস্যু, এর মধ্যে কানেক্টিভ টিস্যু কোনটা, কানেক্টিভ টিস্যুর মধ্যে হচ্ছে বোনস বা অস্থি,
এগুলো কানেক্টিভ টিস্যু কাজ করে। আরবি গ্রুপ দিয়ে এসেছিলো এরকম যে 18 সালে, যাই হোক। তারপরে কোশ্চেন, এখানে ওই বিভিন্ন ধরনের কানেক্টিভ টিস্যু দেখানো হয়েছে। অ্যাকচুয়ালি অস্থির ওই যে ভাগগুলো, যেখানে অস্থির ওই বিভিন্ন অস্থি কোষে বিভিন্ন ধরনের অস্টিওসাইট কোষ থাকে না, সেটাকে দেখানো হয়েছে। এইটা হলো অস্টিওসাইট কোষের মাধ্যমে দেখানো হয়েছে, এইটাকে, এই পোর্শনটাকে দেখানো হয়েছে অস্টিওসাইট কোষ দিয়ে। এটা ওই কন্ড্রোসাইট, হায়ানি, এগুলো অ্যাকচুয়ালি ওই তরুণ অস্থির ক্ষেত্রে। এটা হলো অস্থি। এখানে অস্থিতে হ্যাভার্সিয়ান তন্ত্র থাকে, এই হ্যাভার্সিয়ান তন্ত্র থাকে, এইগুলো হলো ক্যানালিযুক্ত অস্থিকোষে সরু অস্টিওসাইট বলা হয়। ঠিক আছে, এই পোর্শনটাকে দেখানো হয়েছে। এটা ব্লাডের বিভিন্ন ভাগগুলো। এটা অনেকটা যে, ঠিক আছে, নিউট্রোফিল, এটা ইওসিনোফিল, এটা বেসোফিল, এটা লিম্ফোসাইট, এটা মনোসাইট, এটা অনুচক্রিকা, আর এটা ডাব্লিউবিসির পার্ট। আর এই আরবিসি তো অনেকটা লাল এই মানে এরকম গোলাকার হয়ে থাকে। তারপরে কোশ্চেন বলেছে, হুইচ টিস্যু আর ফাউন্ড বোনস অফ আওয়ার বডি। আমাদের শরীরে হাড়ে কোন কোন টিস্যু থাকে? আমাদের শরীরের হাড় যত রকমের কানেক্টেড টিস্যু থাকে, আর অন্য কিছু থাকে না। আর কানেক্টেড টিস্যু থাকে মানে যাকে বলা যোগ করা। আরবি গ্রুপটি দেশ ছিল 18 সালে। যাই হোক, তারপরে কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট অ্যান অ্যানিমাল টিস্যু। প্রাণী কোশ্চেন নয় কোনটা, তো আমরা জানি মাসকুলার টিস্যু, কানেক্টিভ টিস্যু রয়েছে। মেরিস্টেমেটিক, এটা হবে না। এটা অ্যাকচুয়ালি এই কোশ্চেন অ্যাকচুয়ালি যেটি রিপিট হলো 18 সালে এসেছিল, আবার এটা 21 সালেও এসেছিল। দেখো, তারপরে কোশ্চেন, হুইচ টিস্যু ফর্মস অ্যান ইনার লাইনিং অফ আওয়ার মাউথ। আমাদের বলা হয় যে ঠিক মুখের ভিতরে যে আবরণীকলা, কোন ধরনের আবরণীকলা থাকে? সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়াম, সিম্পল স্কোয়ামাস। আর স্ট্র্যাটিফায়ারটা কোথায় থাকে? স্ট্র্যাটিফায়ার স্কিনে থাকে, এটা থাকে স্কিনে। ঠিক আছে, আর এটা আরবি গ্রুপটিতে এসেছিল 18তে। যাই হোক, তারপরে কোশ্চেন বলা হচ্ছে, এই যে এটাকে আমরা দেখি যে এরমভাবে ক্ষুদ্রান্তের মধ্যে এটা অ্যাকচুয়ালি স্ট্র্যাটিফাইড হয়ে, এটা অ্যাকচুয়ালি সিম্পল। দেখো, এটা অ্যাকচুয়ালি সিম্পল, এটাও সিম্পল, এটাও সিম্পল। এবার সিম্পলের পরে চলে স্ট্র্যাটিফাইড, মানে ওই একই ধরনের, মানে সিম্পলগুলো স্তরে 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 সাজানো হয়, আর স্ট্র্যাটিফাইড এটা। আর এটাকে বলে সিউডো স্ট্র্যাটিফাইড অনেকটা এরকম দেখতে হয়। সিউডো স্ট্র্যাটিফাইডগুলো বেসমেন্ট থাকে, এবং তার মাঝায় এরকম ওই যেটি রোমকূপ থাকে। যাই হোক, তারপরে কোশ্চেন চলে যাই, স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম ইজ প্রেজেন্ট ইন। তো বলা হচ্ছে যে স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম ইজ প্রেজেন্ট ইন স্তরায়িত স্কোয়ামাস এপিথেলিয়াম, যাকে বলা স্তরীভূত কোথায় থাকে? স্কিনে থাকে। একটু আগে আমরা বললাম স্কিনে থাকে স্ট্র্যাটিফাইড। আরবি এনটিপিসি দিয়ে এসেছিল, এটা অ্যাকচুয়ালি 18 সাল হবে। যাই হোক, তারপরে কোশ্চেন, এই অ্যাকচুয়ালি ওই ছবিটা আমরা দেখে নিলাম স্ট্র্যাটিফাইডগুলো কিরকম দেখতে হয়। তা স্ট্র্যাটিফাইড কে দিয়ে তৈরি? স্ট্র্যাটিফাইড কোথায় দেখতে পাওয়া যায়? যদি আমি এখানে লিখে দিই, স্ট্র্যাটিফাইড থাকে স্কিনে। ঠিক আছে, এখানে সিম্পলগুলো ওই আমাদের যে ঠিক মুখ বলে, মানে যেটি মুখের মধ্যে থাকে অ্যাকচুয়ালি। যাই হোক, তারপরে কোশ্চেন চলে যাই, বলে হুইচ টিস্যু কনসিস্ট ম্যাট্রিক্স অ্যান্ড সেল মেমব্রেন এমবেডেড বাই দ্য মেমব্রেন। তো ওই ম্যাট্রিক্স মানে ধাত্র থাকে, এবং ধাত্র এবং কোষগুলো ধাতের মধ্যে যে ঠিক পতিত থাকে, সেটা কোথায়, সেটা কোন ধরনের সেলে? সেক্ষেত্রে বলা হয় যে কানেক্টিভ টিস্যু মানে অ্যাকচুয়ালি কানেক্টিভ টিস্যুর মধ্যে যেহেতু ওই রক্ত রয়েছে, এখানে ওই বোনস আছে আর কার্টিলেজ আছে। এটা অস্থি, এটা তরুণাস্থি। যাই হোক, তারপরে কোশ্চেন বলা হচ্ছে কি, এই যে যদি আমরা ইমেজটা যদি দেখি আমরা বুঝতে পারবো। এটা ধরো একটা মানে যেটি কোলাজেন ফাইবার, এটাই বেম ফাইবার, এগুলো ফাইব্রোব্লাস্ট, এর মধ্যে রয়েছে অ্যাডিপোসাইট, এইগুলো ওই অস্টিওব্লাস্ট, এগুলো মোটামুটি সবকটাই কানেক্টিভ টিস্যুর একটা এক্সাম্পলগুলোর মধ্যে বলা হয়েছে। যাই হোক, তারপরে কোশ্চেন বলা হচ্ছে, হোয়াট আর দ্য টাইপস অফ দ্য মাসল টিস্যু আর প্রেজেন্ট। মাসল টিস্যু কত ধরনের মাসল থাকে? ওই যে আমরা বললাম 3 ধরনের মাসল টিস্যু থাকে। তো একটু আগে আমি দেখিয়েও দিলাম 3 ধরনের মাসল টিস্যু থাকে। এটা আমি ছবির মাধ্যমে ব্যাখ্যা দিয়েছি। আরবি গ্রুপ ডিতে এসেছিলো যতক্ষণে যে 18তে। যাই হোক, এটা আমি ছবির মাধ্যমে ব্যাখ্যা দিয়েছি। এটাকে বলা হচ্ছে কি, এটাকে বলা হচ্ছে তোমার যে এটাকে বলা হচ্ছে যে সরেক পেশি, এটাকে বলা হচ্ছে অরেক পেশি। এখানে মাল্টিপল নিউক্লিয়াস থাকে, ব্রাঞ্চড থাকে না। ঠিক আছে, আর হালকা ও গাঢ় ব্যান্ড দেখতে পাওয়া যায়। এই জায়গাটা হালকা, এই জায়গাটা গাঢ়। এই যে হালকা, এটা গাঢ়। এটা যদি হালকা হয়, এটা গাঢ়। এটাকে অরেক পেশি বলা। অরেক পেশি হচ্ছে সিঙ্গেল নিউক্লিয়াস যুক্ত।
সিঙ্গেল নিউক্লিয়াস যুক্ত হয়ে থাকে, অনেক পেশি, যাই হোক এগুলো আমাদের অনেক ঠিক পেশি হয়ে থাকে, অনেক পেশি অনেক ঠিক। এটা তো হচ্ছে কি মাসেলস, এটা অ্যাকচুয়ালি যেটাকে হৃদ পেশি হয়ে থাকে এবং এটা অনেক চেয়ে পেশিগুলোর মধ্যে পড়ে এবং এটা হচ্ছে কি নিউক্লিয়াস যুক্ত নলাকার হয়ে থাকে এবং শাখা প্রশাখা নলাকার হয়ে থাকে, শাখান্বিত হয়ে থাকে, এটা ব্রাঞ্চড হয়ে থাকে। যাই হোক, তারপরে কোশ্চেন চলে যাই। দ্য আউটার লেয়ার অফ দ্য হিউম্যান বডি, দ্য স্কিন, তাকে বলা এপিডার্মিস। আউটার লেয়ার সবসময় বলা এপিডার্মিস। স্কিনে কোন জাতীয় এপিথেলিয়াম থাকে? স্ট্যাটিফাই স্কোয়ামাস, মানে স্তরীভূত স্কোয়ামাস এপিথেলিয়াম থাকে। ওকে, এপিথেলিয়াম থাকে। আর এনটিপিসিতে এসেছিল 17তে। যাই হোক, তারপরে কোশ্চেন চলে যাই। হুইচ অফ দ্য ফলোইং ইজ নট দ্য কানেক্টিভ টিস্যু, এর মধ্যে কোনটা সংযোগকারী টিস্যু নয়? কানেক্টিভ টিস্যু নয় কোনটা? সেটাকে বলা হয় নার্ভ সেল। বাদ বাকি সব কটাই কিন্তু কানেক্টিভ টিস্যু, এই যে কার্টিলেজ, বোন আর ব্লাড। ঠিক আছে, আরবি টেকনিশিয়ান, আরবি গ্রুপটিতে এসেছে। যাই হোক, তারপরে কোশ্চেন চলে, এটাকে আমরা একটা ওই এক্সাম্পলের মাধ্যমে দেখছি, যেখানে ওই কানেক্টিভ টিস্যুকে দেখানো হয়েছে। এটা অ্যাকচুয়ালি আমাদের নার্ভ সেল দেখানো হয়েছে, নার্ভ সেলের বিভিন্ন স্ট্রাকচারটাকে এখানে দেখানো হয়েছে। ঠিক আছে, আশা করি এখান থেকে তোমরা ব্যাপারটাকে বুঝতে পারছো। এটা ওই এক ধরনের যেটা নিউরন, এর মাঝখানে রয়েছে নিউক্লিয়াস, এটা এখানে ডেনড্রন, এটা এই বডি যাচ্ছে অ্যাক্সন, এখানে সাইন্যাপস তৈরি হচ্ছে, এর এই কানেকশনটাকে দেখানো হয়েছে। ঠিক আছে, তারপরে কোশ্চেন, দ্য স্কোয়ামাস এপিথেলিয়াল টিস্যু ইজ ফাউন্ড ইন দ্য অ্যালভিওলাই অফ দ্য লাংস অ্যান্ড দ্য পার্ট অফ দ্য অ্যানিম্যাল হোয়ার হুইচ টাইপ অফ কন্ট্রাকশন অ্যান্ড ডিরেকশন। বলতে হবে যে ওই যে স্কোয়ামাস এপিথেলিয়াম যেটা থাকে সেটা আমাদের লাংসে থাকে, ফুসফুসে, যেখানে সংকোচন এবং যে প্রসারণগুলো সম্পন্ন হয় সেগুলো কী জাতীয় হয়ে থাকে? তো সেক্ষেত্রে এই সংকোচন প্রসারণগুলো মোটামুটি টেম্পোরারি হয়ে থাকে। ঠিক আছে, এগুলো কিন্তু কোনো স্থায়ী পারমানেন্টে কোনো ব্যাপার নেই। যাই হোক, তারপরে কোশ্চেন চলে যাই। বলো যে দ্য স্কিন মেড অফ দ্য হুইচ টাইপ অফ সেল? স্কিন কি জাতীয়? স্কিন যত এপিডার্মাল সেল দিয়ে তৈরি, এপিডার্মাল সেল বলা বাইরে জাতীয়। যাই হোক, তারপরে চলে আসছে আমাদের কি, এটা আরবি গ্রুপটিতে এসেছিল 18তে। তারপরে কোশ্চেন, হুইচ টাইপ টিস্যু ফ্রমস দ্য গ্ল্যান্ড তৈরি করে কে? এপিথেলিয়ামের মধ্যে কে? এপিথেলিয়াম মানে আবরণীকলা, গ্র্যান্ড তৈরি করে, ব্যাস। এই কোশ্চেনটা প্রত্যেক শিফটে আসছে এবং আসবেও, আমাদের আপকামিং পরীক্ষাতেও আসবে, তোমাদের টেকনিশিয়ান বলো, এলপি বলো অথবা গ্রুপ ডিতে। যাই হোক, তারপরে কোশ্চেন চলে যাই। টু প্রোভাইড মেকানিক্যাল সাপোর্ট টু দ্য কিডনি ইন অ্যানিম্যাল সেলস, হুইচ টাইপ অফ এপিথেলিয়াম ইন দ্য ইনার লেয়ার? কিডনিকে যান্ত্রিক সহায়তা প্রদর্শনের জন্য কোন ধাতীয় স্তর গঠন করে এপিথেলিয়াম? সেক্ষেত্রে বলা হয় কিউবয়েডিয়াল। কিডনিতে থাকে কি? কিউবয়েডিয়াল। দেখেছো, এই টাইপের কোশ্চেনগুলো খুবই আসে আরবি গ্রুপ ডিতে, মোটামুটি 22, 9, 18। যাই হোক, তারপরে চলে আসছে, হুইচ টাইপ অফ টিস্যু মেকআপ অফ দ্য গ্ল্যান্ড তৈরি করে কে? এপিথার্মাল না, হ্যাঁ, এপিথার্মালই তৈরি করে থাকে, আবরণীকলা তৈরি করে থাকে। 28, 9, 18। সেক্ষেত্রে বলা হিস্টামিন সিক্রেটিং সেলস আর ফাউন্ড। হিস্টামিন যে ক্ষরণকারী কোষগুলো কোথায় পাওয়া যায়? সেটা পাওয়া যায় যতক্ষণ হচ্ছে কানেক্টিভ টিস্যু বা যোগ কলায় পাওয়া যায়, সেটাকে বলা হিস্টামিন ক্ষরণকারী কোষ। 16, 11, 18। যাই হোক, তারপরে কোশ্চেন বলা হচ্ছে কি, এই যে হিস্টামিন ক্ষরণকারী কোষ কি হয়ে থাকে? মাস্ট কোষ, যে অ্যাকচুয়ালি হিস্টামিন গ্রহণ করে। ঠিক আছে, যাই হোক, তারপরে কোশ্চেন চলে যাই। অ্যারিওলার টিস্যু অ্যাক্টস অ্যাজ এ ফিলার টিস্যু বিটুইন। অ্যারিওলার টিস্যু থাকে কোথায়? অ্যারিওলার টিস্যু থাকে ওই যে কোশ্চেনটা বলছিলাম, স্কিন এবং বোনের মাঝখানে, না, স্কিন এবং মাসেলে থাকে, বিটুইন দ্য স্কিন আর মাসেল। আর যদি বলে স্কিন আর অর্গানে থাকে কোনটা? অ্যাডিপোজ। ঠিক আছে, তো ঠিক কোশ্চেন এসছে আরবিতে। সুতরাং এই পোর্শনগুলোকে কিন্তু ভালো করে মাথায় রেখে পড়তে হবে। যাই হোক, তারপরে কোশ্চেন চলে যাই। এই যে এটাকে জাস্ট একটা ছবির মাধ্যমে দেখানো হলো। যাই হোক, তারপরে কোশ্চেন চলে যাই, হুইচ টিস্যু ফ্রম দ্য গ্ল্যান্ডস? আবার চলে আসছে এপিথেলিয়াল, একই কোশ্চেন বারবার চলে এসছে। যাই হোক, তারপরে চলে আসছে এই যে এই ছবিটা আমি খুঁজছিলাম এপিথেলিয়ামের, এই ব্যাপারটা আমি বলছিলাম যেটা আগে দিয়েছি। যাই হোক, তো মোটামুটি এখানে ওই বিভিন্ন ধরনের এপিথেলিয়াল কোষগুলো একসাথে যুক্ত হয়ে গিয়ে এরা এন্ডোক্রাইন গ্ল্যান্ড তৈরি করছে এবং স্টেপ বাই স্টেপগুলো এখানে দেখানো হয়েছে। ঠিক আছে, যাই হোক, তারপরে কোশ্চেন চলে যাই। বলা হচ্ছে যে হুইচ অফ দ্য ফলোইং ডেসক্রাইব দ্য ডেনড্রাইটসকে ব্যাখ্যা দেওয়া হয় কীভাবে? ডেনড্রাইট কী হয়? ডেনড্রাইট শাখা প্রশাখা যুক্ত হয়, ব্রাঞ্চ, তার মানে এই দুটো কাটা, তার ব্রাঞ্চ হবে, তার ব্রাঞ্চ হলো লম্বা হয় না, যেটা কি ছোটো হয়, শর্ট অ্যান্ড ব্রাঞ্চড হয়। এটা টেকনিশিয়ান এসেছিল। তাহলে এই হলো ডেনড্রাইটের মোটামুটি শাখা প্রশাখা যুক্ত হয়ে থাকে। এটা হলো এর এই মাথা, এবং এই শাখা প্রশাখা যুক্ত এবং ছোটো ছোটো হয়। এটা অ্যাকচুয়ালি নিউক্লিয়াস, একটাকে বলা হয় কোষদেহ, এটা কানেক্টেড থাকে এরকমভাবে। তারপরে কোশ্চেন চলে যাই, যেখানে বলা হচ্ছে যে দ্য অসিওফ্যাগাস মানে গ্রাসনালি এবং লাইনিং অফ দ্য মাউথ, মানে যে মুখের ভিতরে আসতে, মানে এগুলো কোন জাতীয় আবরণীকলা দিয়ে গঠিত?
এগুলো স্কোয়ামাস এপিথেলিয়াম দিয়ে গঠিত। এগুলো স্কোয়ামাস এপিথেলিয়াম, এগুলো চোখ বন্ধ করে অ্যান্সার করা যায়, যেহেতু আমরা এতবার পড়লাম জিনিসটাকে। তো 23-24 এর এগুলো অ্যাকচুয়ালি আগের বছর 2024-এর টেকনিশিয়ান এসেছিলো, যাই হোক গ্রেড 3 এক্সামিনেশন, যাই আগের কোশ্চেনটাও তাই ছিল। তারপর পরের কোশ্চেনে চলে যাই। এটা আমার একটা দেখানো হয়েছে, যেটাকে বলা হয় যে ওই আইশাকার আবরণীকলা বা স্কোয়ামাস এপিথেলিয়ামকে দেখানো হয়েছে। তারপরের কোশ্চেন চলে যাই। হুইচ অফ দ্য ফলোইং ট্রান্সপোর্ট ফুড, কার্বন ডাইঅক্সাইড অ্যান্ড দ্য নাইট্রোজেনাস ওয়েস্ট ইন এ ডিসল ফ্রম। তো এগুলোকে পরিবহন করে কে নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড এবং খাদ্যকে পরিবহন করে কে, সেক্ষেত্রে বলে প্লাজমা। প্লাজমা ছাড়া আবার কে ক্যারি করবে? তো প্লাজমা কী করে থাকে, এটা এই কোশ্চেনও টেকনিশিয়ান এসেছিলো। তো প্লাজমা এই ক্যারিটা করে থাকে ব্লাড ভেসেলস এবং ক্যারি করে থাকে ফ্যাট, নাইট্রোজেন এবং কার্বন ডাইঅক্সাইড। যাই হোক, তারপরে কোশ্চেন চলে যাই। হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য ফাংশন অফ দ্য এপিথেলিয়াল টিস্যু। এপিথেলিয়াল টিস্যু মানে টিস্যুর কাজের মধ্যে কী পড়ছে? তো এপিথেলিয়াল টিস্যু কী করে থাকে আমাদের, মোটামুটি প্রোভাইডস প্রোটেকশন দেয়, স্টোরেজ ফ্যাটকে স্টোর করে, অথবা বলা হয়েছে যে ঠিক আছে মানে ইনভলন্টারি মাসেল না, এ অ্যাকচুয়ালি প্রোটেকশন দিয়ে কাজ, মানে এই যে আবরণীগুলো আমাদের কী করে থাকে, প্রোটেকশন দেয়। আর টেকনিশিয়ান এসেছে গ্রেড 3-তে 29/12/2024, ঠিক আছে। যাই হোক, তারপরে কোশ্চেন চলে যাই। আইডেন্টিফাই দ্য ইনকারেক্ট স্টেটমেন্ট অ্যাবাউট দ্য মাসেল টিস্যু। মানে মাসেলস মানে পেশিকোষ সম্পর্কিত ভুল কোনটা, মানে ভুল তথ্য কোনটা? সেক্ষেত্রে বলা হচ্ছে মাসেলস টিস্যু আর দ্য মেড অফ দ্য কিউবোডিয়াল টিস্যু। না, কিউবোডিয়াল দিয়ে তৈরি কিডনি তৈরি হয় কিউবোডিয়াল দিয়ে, সুতরাং এটা ভুল। স্পেশাল কন্ট্রাকটাইল প্রোটিন আর প্রেজেন্ট ইন দ্য মাসেল। হ্যাঁ, এখানে অ্যাক্টিন মায়োসিন, দু ধরনের মাসেল থাকে, অ্যাক্টিন আর মায়োসিন, এটা ঠিক আছে। মাইক্রোস্কোপ রিভিলস অল্টারনেট লাইট অ্যান্ড ডার্ক ব্যান্ড ইন দ্য ভলেন্টারি মাসেল। ওই যে যখন আমরা দেখলাম ভলেন্টারি মাসেল, যদি আমরা আঁকি, যদি আমরা এরকমভাবে ভলেন্টারি মাসেলটাকে আঁকি, এখানে এরকম লাইট ব্যান্ড, এরকম লাইট ডার্ক এরমভাবে থাকে। যাই হোক, তারপরে কোশ্চেন চলে যাই। হুইচ বডি পার্ট ইন দ্য হিউম্যান বডি ইজ কম্পোস্ট অফ দ্য স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম। মানে আমাদের কোন ক্ষেত্রে বলতে পারছি যে স্তরযুক্ত বা স্তরীভূত আবরণীগুলো দেখতে পাওয়া যায়। তো স্তরীভূত আবরণীগুলো দেখতে পাওয়া যায় আমরা কোথায় দেখছি, সেটা অ্যাকচুয়ালি স্কিনে। স্তরীভূত কি, হ্যাঁ, স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম দেখতে পাই। যাই হোক, আরবি টেকনিশিয়ান 2024-এ এসেছিল। তারপরে কোশ্চেন চলে যায়, যেখানে বলা হচ্ছে হোয়েন অ্যান অ্যাকশন অর মুভমেন্ট টু বি পারফর্ম টিস্যু উইল ডু ফাইনাল জব ইন অ্যানিম্যাল। কোনো কিছু আন্দোলন মানে ওই মুভমেন্ট করতে, সেক্ষেত্রে কোন টিস্যুটা বেশি কাজ করে থাকে? সেক্ষেত্রে বলা কানেক্টিভ টিস্যু, মাস্কুলার টিস্যু, মেরিস্টেমেটিক টিস্যু। মেরিস্টেমেটিক কোনো গল্প নেই, এটা তো প্ল্যান্টের টিস্যুর মধ্যে। অ্যান্সার হবে মাস্কুলার টিস্যু। ওকে, লেটস স্টার্ট। তো এটা তো আমাদের মোটামুটি, তো যেখানে আমরা যেটা শুরু করছি সেটা হলো যে অ্যানিমাল টিস্যুর ফার্স্ট কোশ্চেন। তার অ্যানিমাল টিস্যুর ফার্স্ট কোশ্চেনে কী আছে আমাদের, যে অ্যানিমাল টিস্যু ফার্স্ট কোশ্চেন আমাদের যে বলা হয় মেরিস্টেমেটিক টিস্যু সেলস ল্যাক অফ, যেটা মেরিস্টেম, তো এটার ইন ডেপথ ভিডিও তো আমি আগে কমপ্লিট করেছিলাম, যেখানে আমি ওই প্ল্যান্টের সমস্ত মানে প্ল্যান্ট টিস্যু বা অ্যানিমাল টিস্যু সমস্ত কিছু কমপ্লিট করেছিলাম, যেখানে ব্যাখ্যা দিয়েছিলাম। এখন আমরা যেহেতু কোশ্চেন দেখছি, সেই কোশ্চেনের মধ্যে প্রথম কোশ্চেনে যেটা বলতে বলা হচ্ছে যে মেরিস্টেমেটিক টিস্যু মানে কোনটা, ভাজক কলা। মেরিস্টেমেটিক টিস্যু মানে আমাদের ভাজক কলা। ওকে, ভাজক কলা কী হয়, ভাজক কলা জীবিত হয়, এবং ভাজক কলার কোষেতে কি ঘাটতি থাকে? ভাজক কলার কোষে ঘাটতি থাকে যেটা, সেটা হলো সাইটোপ্লাজম। বাদবাকি সব কটাই থাকে মোটামুটি। ভাজক কলার কোষে যেটিকে নিউক্লিয়াস থাকে, এর অ্যান্সার হবে সাইটোপ্লাজম। বাট ভাজক কলার কোষে যেগুলো সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াস থাকে, সাইটোপ্লাজমও থাকে, সেল ওয়াল থাকে, বাট যেটা থাকে না সেটা অ্যাকচুয়ালি ভ্যাকুয়ালস। তাহলে যেটা অ্যাকচুয়ালি থাকে না সেটা হলো আমাদের ভ্যাকুয়ালস, ঠিক আছে। কারণ এখানে গহ্বরগুলো মোটামুটি থাকে না। তো এটার আমরা যদি ইমেজ দেখে থাকি, সেখানে দেখবো ভাজক কলার মধ্যে স্পেসগুলো মধ্যে খুবই কম, এবং স্পেস কম এবং হলেও এর মধ্যে কোনো ভ্যাকুয়ালস থাকে না। যেটা প্ল্যান্ট সেলেতে আমরা ভ্যাকুয়ালস দেখতে পাই। প্ল্যান্ট সেলে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা ভ্যাকুয়ালস দেখতে পাই, ঠিক আছে। কিন্তু ভাজক কলার কোষে, যেহেতু ভাজক কলা প্ল্যান্টের, বাট এর মধ্যে ভ্যাকুয়াল থাকে না, বাদ বাকি সবকটাই থাকে, ঠিক আছে। এই তিনটে অল থাকে। আচ্ছা, ঠিক আছে, তারপরে কোশ্চেন চলে যাই, যেখানে দেখবো অ্যারেনকাইমা। অ্যারেনকাইমা মানে যেটাকে বলা হচ্ছে যে ওই বাতাসের সমন্বিত যেটা হয়ে এরেনকাইমা, সেটা অ্যাকচুয়ালি অ্যারেনকাইমায় কী থাকে, কমন থাকে কি? অ্যারেনকাইমা দেখতে পাওয়া যায় কোথায়? সেক্ষেত্রে পি মানে যেটি মটর গাছে দেখতে পাওয়া যায়, ক্যাকটাসে দেখতে পাওয়া যায়, এবং নিম গাছে দেখতে পাওয়া যায়, না কমন ওয়াটার
হায়াসিন্থ। তো অ্যারেনকামা অ্যাকচুয়ালি বাতাস মানে জলে ভাসমান এমন এক ধরনের উদ্ভিদ, এবং এটা ওই উদ্ভিদদের ক্ষেত্রে এই ধরনের সেল থাকে, এরেনকামা সেল থাকে, এবং এটা দেখতে পাওয়া যায় কমন ওয়াটার হায়াসিন্থের। এটা যদি আমি একটা এক্সাম্পল দেখাই, যেগুলো যে আমরা দেখতে পাই ভাসে যেগুলো যেটি ওই যেগুলো কচুরিপানা বলা যেতে পারে, এবং ওই যে কচুরিপানা যে বাবলসটা থাকে সেগুলো কিন্তু এই এরেনকাইমার টিস্যু দিয়ে তৈরি, ঠিক আছে। এটা আমার একটা ইমেজ দেখালাম, যাই হোক। তারপরে কোশ্চেন চলে যায়, যেখানে বলা হচ্ছে হুইচ টিস্যু ইন দ্য কোকোনাট হাস্ক, মানে যে নারকেলের যে ছিপটা থাকে সেগুলো শক্ত এবং স্টিপ হয় কেন, তার মধ্যে কী জাতীয় কোষ থাকে বা সেল থাকে। সেক্ষেত্রে বলা গার্ড সেল, না গার্ড সেল থাকবে না। প্যানক্যামা সেল, না প্যানক্যামা অ্যাকচুয়ালি সজীব হয়। কোলেনকাইমা সেল, কোলেনকাইমা অ্যাকচুয়ালি নরম হয়, হবে না। অ্যান্সার হবে কোনটা, স্ক্লেনকাইমা। এবং এখন স্ক্লেনকাইমা দেখতে গেলে আমরা জানি এবং স্ক্লেনকাইমা এই যে দেখতে, এবং এর মধ্যে এই বিভিন্ন ধরনের পিঠ থাকে, এই সিম্পল পিঠ থাকে, এবং এই মাঝখানে এইগুলো যতক্ষণে যে লিগনিফাইড থিক ওয়াল হয়ে থাকে, মানে অন্তত পক্ষে বলা যেতে পারে যে শক্ত কঠিন দৃঢ় হয়ে থাকে, ঠিক আছে। তারপরে চলে আসছি আমরা, যা পরের কোশ্চেন বলো, ইন প্ল্যান্ট সেলস অফ দ্য মেরিস্টেমেটিক টিস্যু আন্ডারগো এ প্রসেস হোয়ার ইন দ্য লস in they lose their ability to divide and take up a permanent shape and size and specialize to perform a specific function. তো বলা হচ্ছে যে উদ্ভিদের মানে যেটি কোষগুলো এমন একটা পর্যায়ের মধ্যে দিয়ে যায় যেখানে তাদের বিভাজনের ক্ষমতা হারায় এবং স্থায়ী আকার ও আয়তন গ্রহণ করে, এবং একটা নির্দিষ্ট কাজ সম্পন্নের জন্য তারা কী হয়, বিশেষীকৃত হয়। তাদেরকে কি বলা হয়, ডেভেলপমেন্ট, প্রলিফারেশন, ডিফারেন্সিয়েশন, এবং বলা হয় যে রিজেনারেশন। তো এটা আমরা অনেকবারই কোশ্চেনে কমপ্লিট করি, সেটা হবে কি, বলা হয় ডিফারেন্সিয়েশন বা বিভেদীকরণ, ঠিক আছে, ডিফারেন্সিয়েশন বা বিভেদীকরণ। যাই হোক, তারপরে কোশ্চেনে যাই, যেখানে বলা হচ্ছে ইন হুইচ সিজন উড সুগার স্টোরড ইন রুটস অর স্টেম টিস্যু বি ট্রান্সপোর্টেড টু দ্য বার্ডস হুইচ নিড এনার্জি টু গ্রো প্ল্যান্টস। কোন ঋতুতে উদ্ভিদের ক্ষেত্রে মূল বা গাছের ক্ষেত্রে চিনির পরিমাণ বৃদ্ধি পেয়ে থাকে, যা তাদের প্রয়োজনে এমনকি 20 পর্যন্ত বহন করে, যা তাদের ওই যে উদ্ভিদের যে বার্ডসগুলো, মানে যেগুলো মুকুল হয় সেগুলো পর্যন্ত ক্যারি করে থাকে কোন সময়। অ্যাকচুয়ালি এই কোশ্চেনটা একটা যেটা কি নতুন কোশ্চেন, এবং এটা ওই টেকনিশিয়ান এসেছিলো 2024-এ, যাই হোক এটা টেকনিশিয়ান এসেছিলো, টেকনিশিয়ান গ্রেড 3 এসে। যাই হোক, এখানে বলা হচ্ছে যে কোন সময়তে যেটি গাছের মুকুলে মোটামুটি চিনির পরিমাণটা বৃদ্ধি পায়, সেটা হবে সামার সিজনে। এই সময়টাতে চিনির পরিমাণ, মুকুলগুলোতে চিনির পরিমাণ বৃদ্ধি পায়। সেই জন্য কী হয়, ওই উদ্ভিদ, এই প্রাণীগুলো, মৌমাছি বা সামথিং কিছু এরা যেগুলো হয় জীবগুলো, তারা মোটামুটি মধু সংগ্রহ করে থাকে, ঠিক আছে। তারপরে চলে আসছে কি 6 নম্বর কোশ্চেন, বলে সিপ্লেটস আর ফাউন্ড ইন দ্য, সিপ্লেটগুলো পাওয়া যায় কোথায়, বলে সিপ্লেটগুলো পাওয়া যায় ফ্লোয়েম ফাইবার সেলসে পাওয়া যায়, ফ্লোয়েম কম্পিনেন্ট সেলসে পাওয়া যায়, ফ্লোয়েম প্যানক্যামা সেলসে পাওয়া যায়, আর ফ্লোয়েম টিউব সেলে পাওয়া যায়, মানে বলা হয় যে ফ্লোয়েম টিউবে পাওয়া যায়। সেক্ষেত্রে আমরা ব্যাখ্যা দেখি, সেক্ষেত্রে দেখবো যে এই সিপ্লেট, এটা হলো সিপ্লেট, এটা হলো সিপনল। তাহলে সিপ্লেটগুলো মোটামুটি এটা পাওয়া যায় কোথায়, ফ্লোয়েম নালিকায় পাওয়া যায়। ফ্লোয়েম টিউব মানে একে অ্যাকচুয়ালি পাওয়া যায় 6 নম্বর, এক্ষেত্রে একে অ্যাকচুয়ালি পাওয়া যায় ফ্লোয়েম টিউব সেলে পাওয়া যায়, ঠিক আছে। যাই হোক, তারপরে কোশ্চেন আমরা চলে যাই, সেক্ষেত্রে বলবো যে কি, হুইচ সেলস ইন দ্য জাইলেম রেসপন্সিবল ফর দ্য স্টোরিং ফুড। জাইলেমের কোন পার্টটা অ্যাকচুয়ালি, জাইলেম তো আমরা দেখি জাইলেমের 4টে পার্ট হয়, জাইলেম ফাইবার, জাইলেম প্যানক্যামা, জাইলেম এবং ট্রাকিড আর ভ্যাকুয়ালস। ট্রাকিড আর জাইলেম ফাইবার ভ্যাকুয়ালস, এরা মোটামুটি জাইলেম এবং ট্রাকিড এর মধ্যে যে পার্টটা রয়েছে, এরা অ্যাকচুয়ালি জল ক্যারি করে, এটা আমরা ব্যাখ্যা দেখছি। সেক্ষেত্রে কোনটা অ্যাকচুয়ালি স্টোরিং ফুড করে থাকে, সেটা অ্যাকচুয়ালি প্যানক্যামা সজীব হয়ে থাকে, এ অ্যাকচুয়ালি খাবার স্টোর করে। সেক্ষেত্রে আমরা দেখবো এখানে মোটামুটি এটা হলো ট্রান্সভার্স সেকশন, আর এটা লংগিটিউডাল মানে সেকশন লম্বভাবে রয়েছে, এটা অ্যাকচুয়ালি সমান্তরালভাবে রয়েছে। সেক্ষেত্রে এদের এই মাঝখানে ইন্টারস্পেস অনেকটা বেশি থাকে, সাইটোপ্লাজম থাকে, যেটাকে নিউক্লিয়াস থাকে, ইন্টারসেলুলার স্পেস থাকে, ভ্যাকুয়াল থাকে। আর এরপরে চলে আসছে, বলা হচ্ছে হুইচ পার্ট অফ দ্য প্ল্যান্ট রেসপন্সিবল ফর দ্য ট্রান্সপোর্টিং ওয়াটার ফ্রম দ্য রুটস অফ দ্য প্ল্যান্ট টু দ্য রেস্ট অফ দ্য প্ল্যান্ট, মানে উদ্ভিদের কোনো অংশটা, উদ্ভিদের মূল থেকে বাকি অংশে জল ক্যারি করে। সেক্ষেত্রে বলা হয় জল ক্যারি করে, কে করে, জল করে বলা হয় জাইলেম। আর তাহলে জাইলেম করে জল, আর ফ্লোয়েম করে খাদ্য, ঠিক আছে। যাই হোক, তারপরে কোশ্চেন চলে যাই 9 নম্বর, বলা হচ্ছে কি,
এই যে রয়েছে ট্রাকিট, এই যে বলছিলাম ট্রাকিট, আর এই ট্রাকিটের পরিমাণটা আর এই জালেম বাহিকা এরাই অ্যাকচুয়ালি জল ক্যারি করে থাকে। এই দুটোই মোটামুটি এখানে এখানে কিন্তু জল ক্যারি করে, ঠিক আছে, জল ক্যারি করে এই দুটো জল ক্যারি করে। আর জালেম প্যানকাইমা এর কাজ কি, এ খাবার স্টোর করে, এ অনলি ফুড স্টোরেজ হিসেবে কাজ করে। ওকে, যাই হোক তারপরে কোশ্চেন, প্যানকাইমা কলা এবং কোলেনকাইমা, প্যানকাইমা অ্যান্ড কোলেনকাইমা আর দ্য টাইপস অফ হুইচ টিস্যু, প্যানকাইমা আর কোলেনকাইমা অ্যাকচুয়ালি কী হয়ে থাকে, এগুলো যখন সিম্পল প্রাইমারি টিস্যুর মধ্যে পড়ে, এর মধ্যে এ খাবার স্টোর করে আর এ অ্যাকচুয়ালি গাছের নমনীয়তা বজায় রাখতে সাহায্য করে। তারপরে কোশ্চেন চলে যাই, এই যে আমরা দেখছি যে প্যানকাইমা অ্যান্ড কোলেনকাইমা এগুলো রয়েছে, প্যানকাইমা এবং ক্লোরেনকাইমা হচ্ছে সিম্পল পার্মানেন্ট যে টিস্যুর মধ্যে পড়ছে। এর মধ্যে জাইলেম ফ্লোয়েম রয়েছে, জাইলেম ফ্লোয়েম অ্যাকচুয়ালি এটা কিন্তু এই প্ল্যান্ট ভাস্কুলার সিস্টেমের মধ্যে পড়ে যায়, এবং এই প্ল্যান্ট ভাস্কুলার সিস্টেমের মধ্যে এদের অনেকটা দেখতে এরকম হয়ে থাকে, জাইলেম এখানে জল ক্যারি করে থাকে আর ফ্লোয়েম এখানে খাবার ক্যারি করে থাকে, ঠিক আছে। তারপরে কোশ্চেন চলে যাচ্ছে, হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট অ্যাবাউট দ্য প্ল্যান্ট টিস্যু ইনকারেক্ট, গাছের টিস্যু সম্পর্কে মানে কলা সম্পর্কিত কোন বিবৃতিটা ভুল, কোনটা ভুল। জাইলেম জল ক্যারি করে এবং মিনারেল ক্যারি করে, একদম ঠিক। জাইলেম এবং ফ্লোয়েম আর কমপ্লেক্স টিস্যু, একদম ঠিক। ফ্লোয়েম ট্রান্সপোর্ট ফুড ফ্রম লিভস টু আদার পার্টস অফ দ্য, একদম ঠিক। ম্যাটেরিয়াল ক্যান মুভ বোথ ডিরেকশন ইন জাইলেম, না, জাইলেমে জল মোটামুটি বোথ ডিরেকশানে কখনো যাবে না, কখনো জল তো নিশ্চয়ই যে ঠিক নিচের দিকে যায় না, জল উপরের দিকে ওঠে, ঠিক আছে। যাই হোক তারপরে কোশ্চেন চলে যাচ্ছি, এবং ওখানে সাহায্য করে থাকে কে, ট্রাকিড আর জাইলেম বাহিকা, জাইলেম বাহিকা ও ট্রাকিড এই কাজে সাহায্য করে থাকে। তারপরে কোশ্চেন বলা হচ্ছে, হুইচ টিস্যু ফর্ম ভাস্কুলার পুল, মানে কোন টিস্যুটা রক্তনালী পুল গঠন করে, মানে রক্তনালী না অ্যাকচুয়ালি এটা ওই ওদের সংবহন নালী হবে, সংবহন নালিকা তৈরি করে কে, জাইলেম ফ্লোয়েম, জাইলেম অ্যান্ড ফ্লোয়েম এই ক্যারি করে থাকে, ঠিক আছে। যাই হোক তারপরে কোশ্চেন চলে যাই, এই যে যেখানে আগে আমরা দেখবো সেক্ষেত্রে কি দেখবো, যে এটাকে বলা হয় মেরিস্টেমেটিক, মানে এটা অ্যাকচুয়ালি আমাদের ভাজক কলা। ওকে, যদি দেখি এটা আমাদের ভাজক কলা, এবং ভাজক কলা এটা হলো প্যারেনকাইমা, এই খাওয়া স্টোর হয়, এটা হলো স্ক্লেরেনকাইমা, শক্ত দৃঢ় হয়ে থাকে, এটা হলো জাইলেম অনেকটা এর মধ্যে, জাইলেম ভাইকা ট্রাকিড এরা জল ক্যারি করে, পিট আছে প্রচুর, এটা হলো কোলেনকাইমা দেখতে এরকম, আর এটা হলো আমাদের ফ্লোয়েম, এটা হলো প্রোটেক্টিভ পার্টটা রয়েছে। যাই হোক তারপরে কোশ্চেন চলে যাই, বলা হচ্ছে ইন অ্যাডিশন হুইচ এলিমেন্ট ফ্লোয়েম মেড অফ দ্য ফলোইং সাবস্টেন্স, ফ্লোয়েম কী কী দিয়ে তৈরি, যদি বলা হয় ফ্লোয়েম নির্মিত সমস্ত পদার্থ থেকে তৈরি হয়, সেক্ষেত্রে কোন উপাদানগুলো রয়েছে এর মধ্যে, ফ্লোয়েম বলা হয় শিবনল কম্বিনেশন সঙ্গী কোষ, ফ্লোয়েম ভেসেলস, হুইচ অফ দ্য ফলোইং মেড অফ দ্য অল সাবস্টেন্সেস, ভারত দেখে সেক্ষেত্রে বলা হয় যে ফ্লোয়েম ভেসেলস মোটামুটি এর মধ্যে সমস্ত পদার্থ থেকে তৈরি হয়ে থাকে, মানে এলিমেন্ট ফ্লোয়েম ইজ মেড অফ দ্য অল অফ দ্য ফলোইং সাবস্টেন্স ইন অ্যাডিশন, ফ্লোয়েম ভেসেলসের মাধ্যমে তৈরি। যাই হোক তারপরে কোশ্চেন চলে আসছে, বলা হয় যে এই যে ফ্লোয়েম সঙ্গী কোষ, ফ্লোয়েম ফিলামেন্ট বলে কিছু থাকে না, সঙ্গী কোষ বলা হয়, সঙ্গী কোষ কম্পিনিয়ন সেল, সিপ সেল, সিপ নল, সিপ প্লেট আছে, আর ফ্লোয়েম ভেসেলস, এই সব কিছু তৈরি করে এরা এখানে ফ্লোয়েম ভেসেলস, ফ্লোয়েম বাহিকা। হুইচ পার্মানেন্ট টিস্যু মেক্স এ প্ল্যান্ট হার্ড অ্যান্ড স্টিপ, তো এটা তো ব্যাখ্যা দিলাম আগে, স্ক্লেরেনকাইমা অ্যাকচুয়ালি মেড হার্ড অ্যান্ড স্টিপ তৈরি করে, এই যে স্ক্লেরেনকাইমা মোটামুটি। এবার এর উপাদানগুলো আমরা দেখবো, এর পরের কোশ্চেনে দেখবো যে কিছু কিছু উপাদান আছে সেগুলো সম্পর্কে জানবো। হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ ফাংশন অফ দ্য এপিডার্মিস অফ দ্য প্ল্যান্টের এপিডার্মিসের একটা কাজ নয়, এপিডার্মিস যেটা বাইরের ত্বক থাকে সে অ্যাকচুয়ালি কী করে থাকে, আমাদের যেমন হয় বাইরের ত্বক কী করে, বাইরের ত্বক আমাদের প্রোটেকশন দেয়, তেমনই গাছের ক্ষেত্রেও দেয়, এপিডার্মিস থাকে সেটা বাইরের ত্বক ওদের প্রোটেকশন দেয়। ফর্মেশন অফ ইনসুলেশন স্ট্যাশনারি এয়ার লেয়ার উইথ দ্য হেল্প অফ দ্য হেয়ার, তো ওই ইনসুলেশনে সাহায্য করে থাকে, ঠিক আছে, মানে জল ক্যারি করতে বিভিন্ন ধরনের রোমশ অংশের মাধ্যমে সাহায্য করে, যেটা রেগুলেশন অফ ট্রান্সপোর্টেশন করে থাকে, পারফর্মিং অফ দ্য ফটোসিনথেসিস, না ফটোসিনথেসিস যে গল্পটা এখানে হবে না, এইটা এখানে হবে না, বাদ বাকি সব কটা হবে, ঠিক আছে। তারপরে যাকে পুনরুদ্ধার, হোয়াট ইজ দ্য প্রসেস অ্যাডপ্টিং এ পার্মানেন্ট স্ট্রাকচার, সেভ অ্যান অ্যাকশন টু ফর্ম পার্মানেন্ট টিস্যু, স্থায়ী টিস্যু গঠন করতে এটা স্থায়ী কাঠামোর আকার এবং কার্যকে মানে যেটি গ্রহণ করার প্রক্রিয়াটি কী,
সেক্ষেত্রে স্থায়ী টিস্যু তৈরি করার ক্ষেত্রে কাজে লাগে কে? ডিফারেন্সিয়েশন, ইন্টিগ্রেশন, ডিকম্পোজিশন না মিটিগেশন। সেক্ষেত্রে বলা হয় স্থায়ী টিস্যু যাকে বলা হয় যে পার্মানেন্ট টিস্যু তৈরি করতে, যাকে পার্মানেন্ট টিস্যু তৈরি করতে যেগুলো ভাজক কলা থাকে সেগুলোই মানে যেটি বিভাজিত হয়ে ডিফারেন্সিয়েশনের মাধ্যমে তারা তৈরি করে কি বলা হয়, কি তৈরি করে? তারা তৈরি করে পার্মানেন্ট টিস্যু ভাজক কলা থেকে। তার মানে এটা অ্যাকচুয়ালি চলে আসছে মেরিস্টেম থেকে, মেরিস্টেমেটিক থেকেই আসছে। তারপরে কোশ্চেন, দ্য সেল অফ দ্য টিস্যু দ্য আর থিক অ্যাট দ্য কর্নার্স, যে এর কোন কোন কলার কোষগুলো মোটামুটি কর্নারে, যেগুলো মানে কোনাকুনিভাবে মোটা হয়, কোনাকুনিভাবে মোটা হয়, সেক্ষেত্রে বলা হয় কোলেনকাইমা। কোলেনকাইমা যে কোষগুলো হয় এগুলো কোনাকুনিভাবে যে ঠিক মোটা হয়ে থাকে একে বলা হয় কোলেনকাইমা। ঠিক আছে, যাই হোক। তারপরে কোশ্চেন বলা হচ্ছে তাহলে কিরম হচ্ছে কোলেনকাইমার ক্ষেত্রে? কোলেনকাইমা মোটামুটি যে এখানে রয়েছে নিউক্লিয়াস আর সেল ওয়াল। ঠিক আছে, তারপরে চলে আসছে এর মধ্যে যেগুলো রয়েছে, এবং এর মধ্যে এর যে যেগুলো কোণ হয় সেগুলো মোটামুটি স্ফীত হয়ে থাকে। যাই হোক, ঠিক আছে, যাই হোক। তারপরে কোশ্চেন চলে যাই, এখানে দেখবো সিপ টিউবস অ্যান্ড কম্বিনিয়ন সেল, বলো শিবনল এবং সঙ্গী কোষ যেগুলো হয় সেগুলো মেনলি রেসপন্সিবল কী করে থাকে? এরা অ্যাকচুয়ালি খাবার ক্যারি করে থাকে, মেনলি রেসপন্সিবল ফুড টু প্ল্যান্টস ক্যারি করে থাকে। ঠিক আছে, যাই হোক। তারপরে কোশ্চেন চলে 18 দাগের কোশ্চেন, এই তো আমরা আগেই দেখলাম ফ্লোয়েমের গঠনটা। দ্য সেল ওয়াল অফ দ্য স্ক্লেরেনকাইমা আর থিক ডিউ টু দ্য ডিপোজিশন অফ, তাহলে এই যে স্ক্লেরেনকাইমা যেটা আছে সেটা অ্যাকচুয়ালি কেন মোটা হয়, মানে কেন এর কোন মানে ঘন এবং মোটা হয়ে থাকে? কারণ হচ্ছে 18 দাগেরটা বলা হচ্ছে, কারণ হচ্ছে এটা হচ্ছে লিগনিন, এখানে লিগনিন জমা হয় বলে সেক্ষেত্রে কি হয়, এর মোটামুটি শক্ত দৃঢ় হয়ে থাকে। হুইচ অফ দ্য ফলোইং ফাউন্ড ইন দ্য টপ অফ দ্য স্টেম অ্যান্ড রুটস, মানে গাছের কাণ্ড এবং মূলের শীর্ষে পাওয়া যায় কোনটা? কাণ্ড মূলের শীর্ষে পাওয়া যায় যথাক্রমে বলা হয় যে বলা এপিক্যাল মেরিস্টেম, অগ্রস্থ ভাজক কলা পাওয়া যায়। এটাকে বলা হয় কাণ্ডের মূলে এবং এতে পাওয়া যায় কাণ্ডে। কাণ্ড এবং মূলের শীর্ষভাগে পাওয়া যায় অগ্রস্থ ভাজক কলা, যাকে বলা অগ্রস্থ ভাজক কলা। অগ্রস্থ ভাজক কলা যেটা কাণ্ড, এটা কাণ্ড এবং এটা যে ঠিক মূলের অগ্রভাগে পাওয়া যায় এবং এটা বৃদ্ধি পেয়ে থাকে। যাই হোক, তারপরে কোশ্চেন চলে যাই, হুইচ অফ দ্য ফলোইং টিস্যু হ্যাজ হার্ড সেল ওয়াল, কোনটার ক্ষেত্রে কোন কলার ক্ষেত্রে কোষপ্রাচীরটা শক্ত? শক্ত দেয় কোনটা? বলা হয় স্ক্লেরেনকাইমা। স্ক্লেরেনকাইমাতে কি থাকে? ওই যে বললাম, এই যে আগের কোশ্চেনটা আমরা দেখলাম এখানে, স্ক্লেরেনকাইমাতে কি থাকে? লিগনিন থাকে। লিগনিন থাকার জন্য অ্যাকচুয়ালি কি হয়, লিগনিন থাকার জন্য এটা হার্ড এবং দৃঢ়, শক্ত এবং দৃঢ় হয়। যাই হোক, তো সেক্ষেত্রে এটা এক ধরনের স্ক্লেরেনকাইমার স্ট্রাকচার দেখানো হয়েছে, যেখানে এর লিগনিফাইড লংগিটিউডিনাল ভিউ দেখানো হয়েছে, ক্রস সেকশন ভিউ, এবং লিগনিন থাকার জন্য এগুলো শক্ত এবং দৃঢ় হয়। যাই হোক, তারপর 21 থেকে দ্য ওয়ালস অফ দ্য স্ক্লেরেনকাইমা সেলস আর থিক ডিউ টু দ্য, স্ক্লেরেনকাইমার ইয়েগুলো দৃঢ় হয়, একই কোশ্চেন, লিগনিনের জন্য। যাই হোক, এই কোশ্চেনটা ডাবল হয়ে গিয়েছে, এটা অ্যাকচুয়ালি ওই টেকনিশিয়ানে এসেছিলো, আবার এটা 18 এলপিতে এসেছিলো, আবার রিসেন্ট যেইতে এসছে। যাই হোক, তারপরে কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং প্ল্যান্ট টিস্যু ইজ নট সিম্পল পার্মানেন্ট টিস্যু, এর মধ্যে কোনটা সিম্পল পার্মানেন্ট সরল সাইকোলা নয়? সরল সাইকোলা নয় কোনটা? সেটা জাইলেম। বাদবি সবকটাই কিন্তু, কারণ জাইলেম অ্যান্ড ফ্লোয়েম হচ্ছে সরল সাইকোলা নয়। তারপরে কোশ্চেন, হুইচ পার্ট অফ দ্য প্ল্যান্ট এনাবেলস দ্য ট্রান্সপোর্ট অফ দ্য ওয়াটার, জল এবং ওয়াটার অ্যান্ড মিনারেলস, কাজে কোনো অংশ জল এবং মিনারেল মানে জল এবং লবণের পরিবহনে সক্ষম? সেক্ষেত্রে বলা হয় যে গাছের কোন অংশটা জল এবং পরিবহন করে বলা হয় জাইলেম। জাইলেম জল এবং লবণ মানে পরিবহন করে। হুইচ অফ দ্য ফলোইং টিস্যু ইজ মেনলি কম্পোস্ট অফ ডেড সেলসের তৈরি, মানে মৃত কোষগুলো দিয়ে ম্যাক্সিমাম তৈরি হয়ে থাকে কোনটা? এখানে প্যারেনকাইমা সজীব, কোলেনকাইমা সজীব, এডেনকাইমা সজীব। জাইলেমের ম্যাক্সিমামটাই হলো মৃত হয়ে থাকে, মোস্ট অফ অল। তারপরে কোশ্চেন বলা হচ্ছে যে এখানে ওই ট্রাকিটটা বললাম, ট্রাকিটার এরা ক্যারি করে থাকে কি? ট্রাকিট এবং জাইলেম বাহিকা, এরা অ্যাকচুয়ালি কি হয়? এরা অ্যাকচুয়ালি ট্রাকিট এবং জাইলেম বাহিকা এরা অ্যাকচুয়ালি কি করে থাকে? এরা অ্যাকচুয়ালি জল ক্যারি করে, জল পরিবহন করে থাকে ম্যাক্সিমামটা। ঠিক আছে, যাই হোক, তারপরে কোশ্চেনে যাই, বলা হয় 25 দাগের কোশ্চেনে কি আসছে? 25 দাগের কোশ্চেনে হুইচ টিস্যু ইন প্ল্যান্ট ক্যারি ওয়াটার, আবার জাইলেম।
জাইলেম ছাড়া আর কিছু কোশ্চেন নেই। যাই হোক, তারপরে কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং সেলস ট্রান্সপোর্ট ওয়াটার ফ্রম দ্য রুটস অ্যান্ড আদার পার্টস অফ দ্য প্ল্যান্ট। এর মধ্যে কোনটা মূল থেকে উদ্ভিদের অন্যান্য অংশে জল ক্যারি করে থাকে? মূল থেকে উদ্ভিদের বিভিন্ন অংশে জল ক্যারি করে থাকে কে? বলা হয় জাইলেম। কেন? বাদ বাকিগুলো, এগুলো সব ফ্লোয়েমের পার্ট, দে আর পার্টস অফ ফ্লোয়েম, এগুলো সব কটাই ফ্লোয়েমের পার্ট, ঠিক আছে। যাই হোক, তারপরে কোশ্চেন চলে যাই, হুইচ অফ দ্য ফলোয়িং টিস্যু হ্যাজ দ্য লার্জেস্ট ইন্টারসেলুলার স্পেস। এর মধ্যে কোনটার মধ্যে আন্তঃকোষান্তর রন্ধ্র থাকে সবচেয়ে বড়? তো সেক্ষেত্রে কোনটা? সেক্ষেত্রে বলা হয় প্যানকাইমা। প্যানকাইমার ক্ষেত্রে কি হবে? আন্তঃকোষান্তর রন্ধ্র সব থেকে বড় হয়ে থাকে। যাই হোক, তারপরে কোশ্চেনে চলে যাই, বলা হচ্ছে এটা আন্তঃকোষান্তর রন্ধ্র সব থেকে বড় হয় কার ক্ষেত্রে? বলা হয় প্যানকাইমা। প্যানকাইমার ক্ষেত্রে আন্তঃকোষান্তর রন্ধ্র সব থেকে বড় হয়। যাই হোক, তারপরে কোশ্চেন, হুইচ টিস্যু is the only plant tissue which tissue is the only plant tissue that produces new cells by cell division। তার কোষ বিভাজনের মাধ্যমে নতুন কোষ তৈরি করে থাকে কোনটা? সেক্ষেত্রে বলা হয় 28টাকে বলা হয় যে মেরিস্টেমেটিক, মানে ভাজক কলা। ভাজক কলা কোষ বিভাজনের মাধ্যমে নতুন কোষ তৈরি করে থাকে। তারপরে কোশ্চেন, এই যে ভাজক কলা রয়েছে, বলা হয় যে ভাজক কলা, এটাকে অগ্রস্থ ভাজক কলা বলা হয়। এটা গাছের মূল কাণ্ডে থাকে, এটাকে বলা হয় অগ্রস্থ ভাজক কলা। এটাকে বলা হয় পর্বমধ্য, আর এটাকে বলা হয় ল্যাটেরাল, পার্শ্বস্থ। যাই হোক, তারপরে মোটামুটি এটা একটা স্ট্রাকচার দেখানো হয়েছে, এটা কাণ্ডের এবং এটা অ্যাকচুয়ালি মূলের একটা স্ট্রাকচার যেখানে ভাজক কলাগুলো অবস্থান করছে। এপিক্যাল মেরিস্টেমটা এই পোর্শনটায় থাকে, অগ্রস্থ ভাজক কলা এখানে, ঠিক আছে। কাণ্ডমূলে অগ্রভাগটাকে এগোতে সাহায্য করে, এগুলো নোট তৈরি করে পর্বমধ্য। এই যে গাঁট আমরা দেখতে পাই না, বাঁশ বা কোনো কিছুর ঘাস জাতীয় ক্ষেত্রে, এইটা ইন্টারক্যালারি, এই পোর্শনটা থাকে গাঁট, এখানে থাকে, এই গাঁটের পোর্শনটাতে থাকে ইন্টারক্যালারি মেরিস্টেম, ঠিক আছে। যাই হোক, তারপরে কোশ্চেন, টিস্যু প্রেজেন্ট অ্যারাউন্ড দ্য এজ ইন এ ল্যাটারাল ম্যানার অ্যান্ড গিভিং রাইজ টু গ্রোথ ইন দ্য গার্থ অফ দ্য স্টেম ইজ কল্ড। ডালের প্রস্থ যখন বৃদ্ধি পায় চারপাশে, সেই কলাকে কি বলা হয়? সেক্ষেত্রে বলা হয় যে মানে গাছের যখন প্রস্থ চারদিকে বৃদ্ধি পায় তখন তাকে বলা হয় ল্যাটেরাল, মানে পার্শ্বস্থ, যেহেতু পাশে বৃদ্ধি পাচ্ছে একে বলা হয় পার্শ্বস্থ ভাজক কলা। পার্শ্বস্থ ভাজক কলার ক্ষেত্রে এই কেসটা দেখতে পাওয়া যায়, এটা হলো পার্শ্বস্থ ভাজক কলা। তার জন্য গাছের কি হয়? পাশে বৃদ্ধি পায়, ঠিক আছে। যাই হোক, তারপরে চলে আসছে, বলা হয় 30, হুইচ অফ দ্য ফলোইং টিস্যু সার্কুলেট দ্য ডিসলভ সলভেন্ট ওয়াটার। এই তো জল এবং লবণ ক্যারি করে থাকে কে? জাইলেম, আমরা জানি জাইলেমে 4টে পার্ট, সেটাও জানলাম। তার মধ্যে কি? জাইলেম বাইকা, অ্যান্ড জাইলেম বাইকা এবং ট্রাকিড, এরা জল ক্যারি করে। তারপরে কোশ্চেন 31, দ্য সেলস অফ দ্য কোলিনকাইমা বিকাম থিকার অ্যাট দ্য কর্নার বিকজ। কেন যে কোলিনকাইমা কোষগুলো মোটামুটি কোনাকুনিভাবে শক্ত হয়, মোটা হয় কেন? এখানে অ্যাকচুয়ালি কী থাকে? এখানে থাকে সেলুলোজ এবং পেকটিন থাকে। কী থাকে? সেলুলোজ এবং পেকটিন থাকে, সেই জন্য কোনাকুনিভাবে মোটা হয়ে থাকে, ঠিক আছে। তারপরে কোশ্চেন, হুইচ টিস্যু ফাউন্ড ইন দ্য রুট টিপ অফ দ্য শুট টিপ। ওই রুট টিপে থাকে কে? ভাজক কলা থাকে বলা, এবং ভাজক কলার মধ্যে কোনটা থাকে? এপিকাল বা বলা হয় অগ্রস্থ। তারপরে কোশ্চেন বলা হচ্ছে কি, দ্য গার্থ অফ দ্য রুট অ্যান্ড দ্য স্টেম রিং ইনক্রিজ ডিউ টু দ্য। মূলকাণ্ডের আয়তন বৃদ্ধি পায় কেন? মূলকাণ্ডের আয়তন বৃদ্ধি পায় যে ঠিক ল্যাটেরাল, মানে পাশের দিকে বৃদ্ধি পায়, ওই যে রিংটা বাড়ে না, যে ঠিক রিংয়ের সংখ্যাটা যে ওই বাড়ে, যে ঠিক ল্যাটেরাল মেরিস্টেমের জন্য বাড়ে, পার্শ্বস্থ ভাজক কলার জন্য বাড়ে। তারপরে কোশ্চেন 34 বলা হচ্ছে, এই যে পার্শ্বস্থ ভাজক কলার জন্য বাড়ে, এই চারদিকে যে রিং তৈরি হয়েছে, যেখানে এটাকে জাইলেম, ফ্লুয়েম সব স্ট্রাকচার করা আছে, এবং এপিডার্মিস, এই চারদিকটা যে বাড়বে তার জন্য কে দায়ী? ভাজক কলা, পার্শ্বস্থ ভাজক কলা, ওকে। তারপর বলা হয় যে, হোয়াট আর দ্য কসেস অফ দ্য স্টেম অর রুট সার্কেল ইন এ প্ল্যান্ট টু গ্রো। গাছের কাণ্ড বা মূলের বৃদ্ধি হয়ে থাকে কোনটার জন্য? ওই যে বললাম যে ঠিক ল্যাটেরাল মেরিস্টেম। কোশ্চেন অ্যান্সার এক, বাট কোশ্চেনটাকে বিভিন্নভাবে আনা হয়েছে, যে ল্যাটেরাল মেরিস্টেমের জন্য অ্যাকচুয়ালি গাছের কাণ্ড এবং মূলের সার্কেলটা বৃদ্ধি পায়। যাই হোক, তারপরে কোশ্চেন, এই যে একটা গাছের কাণ্ড এবং মূলে অগ্রভাগ, এই যে বলা হয় যে ঠিক ল্যাটেরাল মুভমেন্টে হচ্ছে এখানে এই জায়গাটা। যাই হোক, তারপরে চলে আসছে বলা হয় দ্য অ্যাপিক্যাল মেরিস্টেম ফাউন্ড অ্যাট দ্য অ্যাপেক্স অফ দ্য। এপিক্যাল মেরিস্টেম ওই যে অগ্রস্থ ভাজক কলা কোথায় দেখতে পাওয়া যায়? স্টেম অ্যান্ড রুটে দেখতে পাওয়া যায়। ব্যাস হয়ে গেল,
মানে যাকে বলে অগ্রভাগকলা দেখতে পাওয়া যায়। ব্রাঞ্চ আর রুটস হবে না, বাদবাকিগুলো তো হবেই না। রুটস মানে একটা করে হবে না, মানে কমপ্লিট অ্যান্সার হবে স্টেম অ্যান্ড রুটস। সেক্ষেত্রে বলা হয় 36, এরিওলার টিস্যু ফিলস উইথ দ্য স্পেস অফ অর্গ্যান সাপোর্টস হুইচ অর্গ্যান অ্যান্ড রিপেয়ার টিস্যু। এরিওলার টিস্যু যেগুলো হয়, মানে যেগুলো বাতাসযুক্ত, যেগুলো মোটামুটি অঙ্গ এবং টিস্যু মেরামতে সাহায্য করে, এগুলো কোথায় কোন কোন পজিশনে, মানে হুইচ অফ দ্য স্পেস, এই হুইচ অফ দ্য স্পেস এবং হোয়াট, এবং যেটি হুইচ অর্গান। তো অ্যারিওলার টিস্যু যেটা করে থাকে, অ্যারিওলার টিস্যু করে থাকে যতক্ষণে ওই মানে কোষের ভিতরে অ্যাকচুয়ালি স্পেস অর্গান থাকে এবং তৈরি, মানে স্পেস থাকে ওই অর্গানটা, এবং যেটা কি করে ইন্টারনাল অর্গান এবং যেটি রিপেয়ারে সাহায্য করে থাকে। আউটসাইড হবে না, তাহলে দুটো আউটসাইড আগে কাটো, তাহলে ইনসাইড এক্সটার্নাল হবে না, ইন্টারনাল হবে, ইনসাইড এবং ইন্টারনাল। যাই হোক, তারপরে কোশ্চেন, ইন হুইচ অফ দ্য ফলোয়িং টিস্যু সেলস আর অ্যালাইভ এলংগেটেড অ্যান্ড ইরেগুলার ইন কন্ডাক্ট। মানে কোষগুলো জীবিত এবং উলম্ব এবং কোনগুলোতে অসমন্বিত, সেক্ষেত্রে কোনটা হবে? সেক্ষেত্রে যেটা হবে সেটা হলো বলা হয় যে ওই ওই যে যেটি কোনাকুনিভাবে ইরেগুলার হয়ে থাকে, কোনাকুনিভাবে ইরেগুলার কে হবে? স্ক্লেনকাইমা হবে, স্ক্লেনকাইমা। আর সমানভাবে কে হবে? কোলেনকাইমা যেটা হয়ে থাকে। ঠিক আছে, যাই হোক, তারপরে এবং এর জন্য এটা কি হয়ে থাকে? হার্ড অ্যান্ড স্টিপ। যাই হোক, তারপরে কোশ্চেন চলে আসছে, বলা হচ্ছে হুইচ অফ দ্য ফলোয়িং প্ল্যান্ট টিস্যু ইজ ক্যাপাবল অফ সেল। উদ্ভিদ টিস্যুতে কোষ বিভাজনের জন্য সক্ষম কোনটা? সেক্ষেত্রে বলা হয় যে কোষ বিভাজন করবে কি? মেরিস্টেমই কোষ বিভাজন করে। যাই হোক, তারপরে কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং পার্মানেন্ট টিস্যু সেলস আর ডেড সেলস। এর মধ্যে কোনটা মৃত কোনটা হতে বলা হয় যে স্ক্লেনকাইমা। বাদ বাকি সব কটা সজীব, প্যানকাইমা সজীব, এই সজীব, কোলেনকাইমা এরেনকাইমা সজীব একমাত্র। ঠিক আছে, এটা মৃত এবং এতে কি থাকে? লিগনিন থাকে, সেই জন্য শক্ত হয়। মানে তারপরে কোশ্চেন, পার্মানেন্ট টিস্যু দ্যাট প্রোভাইড ফ্লেক্সিবিলিটি বা নমনীয়তা, কোমলীয়তা দিয়ে থাকে কে? বলা হয় কোলেনকাইমা। কোলেনকাইমারগুলোর ক্ষেত্রে যেটি কোনাকুনিভাবে সঞ্চয়টা হয়ে থাকে, কোনাকুনিভাবে এর মোটামুটি স্পেস তৈরি হয়ে যায়। হোক, তারপরে কোশ্চেন বলা হয় যে 41, হুইচ প্ল্যান্ট ডাজ নট বিয়ার লিভিং প্রোটোপ্লাজম থাকে না কোথায় এখানে? এর মধ্যে মোটামুটি মানে অ্যাট দ্য ম্যাচুরিটি, মানে যখন তারা হয় পরিণত প্রাপ্তবয়স্ক প্রাপ্ত হয়, সেক্ষেত্রে কোনো উদ্ভিদকুলে প্রোটোপ্লাজম থাকে না। তো প্রোটোপ্লাজম থাকে না যতক্ষণে, এক্ষেত্রে বলা হয় যে ব্রঙ্কিয়াল এর পার্ট নয়, ভার্টিবাল টিস্যু এটা হবে না। স্ক্লেনকাইমা আর কোলেনকাইমা, তার মধ্যে বলা হয় যে পরিণতি অবস্থায় প্রোটোপ্লাজম থাকে না, মানে যেটি মৃত কোষ হবে মৃত হবে, প্রোটোপ্লাজম থাকে না মানে মৃত হবে, তাহলে মৃত একমাত্র কে? সেটা অ্যাকচুয়ালি স্ক্লেনকাইমা, অ্যান্সারটাই হোক। তারপরে কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ সিম্পল পার্মানেন্ট টিস্যু। এর মধ্যে কোনটা সরল স্থায়ী কণা নয়? সরল স্থায়ী কণা নয় কোনটা? জাইলেম হচ্ছে সিম্পল পার্মানেন্ট টিস্যু নয়। তারপরে বলা হচ্ছে ফ্লোয়েম ওয়ার্কস ইন প্ল্যান্টস। ফ্লোয়েম উদ্ভিদে কাজ করে, সেক্ষেত্রে কি? ফ্লোয়েমের কাজ কি? ফ্লোয়েম কী করে থাকে? ফ্লোয়েম হচ্ছে কি ফ্লো অফ মানে ফুড, খাবার ক্যারি করতে সাহায্য করে। যাই হোক, তারপরে কোশ্চেন বলছে হুইচ টাইপ অফ সেল কনসিস্ট অফ রিলেটিভলি আনস্পেশালাইজ সেল উইথ দ্য সেল ওয়ালস। কোন ধরনের কোষে তুলনামূলকভাবে অপ্রতিমিতভাবে পাতলা কোষ প্রাচীর থাকে, এরম দেখতে পাওয়া যায়। অপরিমিতভাবে মানে কোনোভাবে সুসজ্জিতভাবে থাকে না, সেক্ষেত্রে বলা হয় যে ওই প্যানকাইমাতে দেখতে পাওয়া যায় রিলেটিভলি আনস্পেশালাইজ সেল অ্যান্ড দ্য সেল ওয়ালস, এগুলো থাকে। সেক্ষেত্রে প্যানকাইমা যেহেতু জীবিত হয়, সেই জন্য এর মধ্যে সেল ওয়াল থাকে এবং ওই আনস্পেশালাইজ থাকে, অ্যাকচুয়ালি জীবিত হয়ে থাকে। যাই হোক, তারপরে কোশ্চেন বলা হচ্ছে যে ইন হুইচ সেল আর লুজলি প্যাকড অ্যান্ড প্রোভাইড লার্জ ইন্টারসেলুলার। মানে বড় আন্তঃকোষীয় যে এটা থাকে, গ্যাপটা থাকে, সেটা দেখতে পাওয়া যায় কোথায়? প্যানকাইমা। এবং এগুলো খুবই হালকাভাবে থাকে এইগুলো কোষগুলো। যাই হোক, তারপরে বলা 46, সেই 46-এরটা সেক্ষেত্রে এটা আমরা ছবি দেখলাম। আর তারপরে চলে আসছে বলা হচ্ছে 46, ফর মোর ইন্টারসেলুলার প্রলিফারেশন হুইচ সেলস আর স্ট্রাকচার স্পার্সলি। আরও অন্তঃকোষীয় বৃদ্ধির ক্ষেত্রে কোষগুলো বিস্তৃতভাবে যেটি গঠিত হয়ে থাকে কোনটা? সেক্ষেত্রে বলা হয় প্যানকাইমা। প্যানকাইমা অ্যাকচুয়ালি কী হয়? বিস্তৃতভাবে মোটামুটি এটা স্প্রেড করে থাকে। ব্যাস, তো মোটামুটি আমরা 46টার উপর কোশ্চেন কমপ্লিট করলাম, এবং যেখানে 40টার উপর কোশ্চেন, যেখানে ম্যাক্সিমাম কোশ্চেনগুলোকে, টপিকগুলোকে বা লাইন বাই লাইন জিনিসগুলো কভার করা হয়েছে। আশা করি ভিডিও তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিও লাইক করো, শেয়ার করো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। এবং এই ভিডিওর ওই মানে এর ডিটেলস টেক্সটের ভিডিওটা আমি এর ডেসক্রিপশনের মধ্যে দিয়ে দেবো, এবং টেলিগ্রাম চ্যানেলে তোমরা ফলো করলে সেখানে আমরা এগুলোর ক্লাসগুলোর সমস্ত কোশ্চেনের পিডিএফগুলো ওখান থেকে পেয়ে যাবে। আশা করি ব্যাপারগুলো তোমাদের কাছে কনসেপ্টগুলো ক্লিয়ার হচ্ছে এবং এগুলো তোমাদের আপকামিং এক্সামে কিন্তু কাজে লাগতে চলেছে। আর তাহলে ভিডিও আপাতত এই পর্যন্ত। থ্যাংক ইউ।